একটু পরে চোখের বাঁধ ভেঙে গেল। এখন খুব কষ্ট হচ্ছে উঠবস করতে, হাত পা কাঁপছে। পর মুহূর্তে কেউ এসে আমাকে জাপটে ধরলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, তার ধাক্কায় পড়ে গেলাম এবং সে আমার উপরে। আমি ওই ব্যক্তির মুখের দিকে তাকে দেখি, এক ঝটকায় তাকে আমার উপর থেকে নামিয়ে নিলাম। তারপর অনেক কষ্ট উঠে দাঁড়ালাম, দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। কোনো মতে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালাম। সামনে এগোনোর জন্য পা বাড়তে উপর হয়ে পড়ে গেলাম। পায়ে কোনো বল পাচ্ছে না। দৌড়ে আসলো আমার কাছে, আমাকে ধরে ওঠানোর চেষ্টা করতে লাগলো। আমি আবার তাকে আমার থেকে দূরে সরে দিলাম। ও মা রে, কোন হলোর পুত্রে আমাকে ফেলে দিছে, সামনে আয়। বুঝলেন না তো কি হয়েছে? তাহলে চলুন ঘুরে আসি ফ্ল্যাশব্যাকে। বাবার ট্রান্সফার হওয়ায় একটা নতুন এলাকায় এসেছি এবং এখানকার একটা বাসা ভাড়া নিয়েছি। বাবা আগেই সব ঠিক করে রেখেছিল। গত পরশু এই এলাকায় এসেছি। আজ প্রথম আমার নতুন কলেজে যাচ্ছি। বাসা থেকে কলেজের দূরত্ব মাত্র 5 মিনিট। তাই হেঁটে হেঁটে যাচ্ছি, সাথে কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছি। আশেপাশে কি হচ্ছে তার কিছুই কানে যাচ্ছে না। কলেজ থেকে প্রায় 2 মিনিটের দূরত্বে আসি। এমন সময় পিছন থেকে একটা স্কুটি একেবারে গা ঘেঁষে চলে গেল। শুধুমাত্র আমার হাতের সাথে তার হাতেরও কাঁধের সংস্পর্শ হয়। আমি সামনে তাকে দেখি একটা মেয়ে স্কুটিটা চালাচ্ছে। আমার থেকে একটু সামনে গিয়েই মেয়েটা স্কুটি সহ পড়ে গেল। কারণ আমি আমার মতো হেঁটে গেলেও মেয়েটা যেহেতু পিছন দিয়ে আসছিল এবং স্কুটির স্পিডও কম ছিল, তাই আমার পরিবর্তে মেয়েটিই ব্যথা পেল। আর পড়ে গিয়েই তো প্রথম উক্তিটি বলেছে বর্তমান। মেয়েটির একটা পা এখনো স্কুটির নিচে আটকে আছে। মেয়েটি বসে থাকায় স্কুটি সরাতেও পারছে না। এখনো মেয়েটির ফেস দেখতে পেলাম না। মেয়েটি বসে সামনের দিকে ঝুঁকে পা বের করার চেষ্টা করছে, ফলে তার চুলগুলো সামনে এসে ফেসটা ঢেকে রেখেছে। মেয়েটা অনেক চেষ্টার পর যখন পা বের করতে পারলো না, তখন সোজা হয়ে বসে ফেসের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে নিয়ে গুঁজে দিল আর আশেপাশে তাকালো। আমি তো মেয়েটির ফেস দেখেই ফিদা হয়ে গেছি। আবার ভাববেন না আমি মেয়ে দেখেই পছন্দ করে ফেলি। জীবনে প্রথমবার এই মেয়েটাকে মনে ধরেছে। আমি অপলকভাবে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটি পাশে তাকিয়ে আমাকে দেখতে পেল। তখন মেয়েটি বলল, এই কাওয়ার বাসা, এদিকে আয়। আমি মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। তার কথা আমার কানে আসছে, কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি শুনছি না দেখে মেয়েটা একটা জোরে বলল, এই কাওয়ার বাচ্চা। আমি দাঁড়িয়ে ওকে দেখছি। কোথায় কি হচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। মেয়েটা এবার একটা কলম আমার দিকে ছুড়ে দিল। কলমটা আমার গায়ে লাগাতে আমি বাস্তবে ফিরলাম। মেয়েটার দিকে তাকে দেখি রেগে মেঘে লাল হয়ে গেছে। রেগে যাওয়ার ফলে তাকে আরো বেশি কিউট লাগছে। আমি বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ, তোকে বলছি, এদিকে আয়। আমি মেয়েটার কাছে গেলাম। স্কুটিটা আমার উপর থেকে সরা। আমি কোনো কথা না বলে স্কুটিটা তার উপর থেকে উঠিয়ে দাঁড় করালাম। মেয়েটা উঠে দাঁড়ালো, আর কিছু না বলে আমার পিঠে একটা কিল মেরে দিল আর চুল মুঠো করে ধরে ঝাঁকাতে লাগলো। আরে আরে কি করছেন? শালা, তোর জন্য আমি পড়ে গেছি। আমার এত সাথে স্কুটিটা, তোর চুল ছিঁড়ে তোকে ট্যাগ করে দিব। আরে লাগছে, ছাড়েন। অসভ্য মেয়ে কোথাকার। এভাবে কেউ কোনো অপরিচিত মানুষের চুল ধরে টানাটানি করে? চোরের মায়ের বড় গলা। শালা, তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি। তুই আমার কাঁধে আঘাত না করলে আমি পড়তাম না। সব দোষ তোর। শালা, এতবার হর্ন দিলাম, শুনতে পাইস নাই? বয়রা কোথাকার। আরে আমি তো আমার মতো হেঁটে যাচ্ছিলাম, কানে হেডফোন ছিল তাই শুনতে পাইনি। আপনি পিছন থেকে এসে ধাক্কা দিলেন আর কন্ট্রোল হারিয়ে পড়ে গেলেন। এখানে আমার দোষ কই? নিজেই তো ঠিক করে স্কুটি চালাতে পারেন না। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দেন। সব দোষ তোর। তুই আগে আমার স্কুটি ঠিক করে দিবি, তারপর তোকে ছাড়বো। আরে এভাবে চুল ধরে রাখলে কিভাবে ঠিক করব? আমার চুলগুলো ছেড়ে দিল। কি গুন্ডি রে! যা, ছেড়ে দিলাম। এবার আমার স্কুটি ঠিক করে দে। আমি ওর রাগি ফেস থেকে কিছু বলারই সাহস পাচ্ছি না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। দেখেন, আজকে প্রথমবার কলেজে যাচ্ছি। আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। আমি বিকেলে আপনার স্কুটি ঠিক করে আপনার বাসায় দিয়ে আসবো। এতে করে মেয়েটার ঠিকানা ও ফোন নাম্বার পেয়ে যাবো। আপনার আবার বলে দিয়েন না। মেয়েটা আবার আমার চুল ধরে জোরে জোরে ধাক্কাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেকে আজ তাক করে দেবে গো, কেউ আর মেয়ে দেবে না গো। শালা, আমার নাম্বার চাস? তোর তো সাহস কম না? তুই আমার এলাকায় এসে আমার উপরে লাইন মারিস? ভুল হয়ে গেছে খালাম্মা, আমাকে মাফ করে দেন। কি বললি? আমি তোর খালাম্মা? আমি কোন দিক থেকে তোর খালাম্মা লাগি? আচ্ছা, সব দোষ আমার, সব কিছুর জন্য আমিই দায়ী। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। যা, ছেড়ে দিলাম। আর কখনো আমার সামনে হিরো সাজতে আসবি না। আচ্ছা, কিন্তু আপনার স্কুটির কি করব? শোন, আমি কলেজে পড়ি। কলেজে গিয়ে যে কারোর কাছে জিজ্ঞেস করবি মিহি ও তার বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গাটা কই, তাহলে দেখিয়ে দিবে।
আর কাল আমার স্কুটিটা ঠিক করে সেখানে গিয়ে দিয়ে আসবি। আর কাল যদি না দিস তো তোর খবর আছে। গুণীটার নাম তাহলে মিহি। ঠিক আছে, আমি কালই আপনার স্কুটিটা দিয়ে দেবো। আর আমিও এই কলেজেই ভর্তি হয়েছি। ওই তোর নাম ঠিকানা বল, যদি আমার স্কুটি নিয়ে পালিয়ে যাস। আমাকে কি আপনার চোর মনে হয়? হুম। কি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার চোর মনে হয়? সব অ্যাঙ্গেল থেকে। যতক্ষণ না আমার স্কুটিটা ঠিক করে দিচ্ছিস, আমার স্কুটিটা ঠিক করে দেওয়ার পর তোকে ভালো করে দেখে বলবো তোকে আমার কেমন মনে হয়। এখন তোর ডিটেলস বল, তার আগে তোর ফোনটা দে। কেন? আমার ফোন দিয়ে কি করবেন? ফোন দিতে বলেছি না তোকে? আবার চুল ধরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেটা সাদের চুলগুলো ছেড়ে ফেললো গো। আন্টি ফোনটা নিয়ে আমার চুলগুলো ছেড়ে দিন প্লিজ। ফোনটা এক হাত দিয়ে নিয়ে অন্য হাতে চুলগুলো ধরে জোরে একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল। সাথে হেডফোনটাও নিল। আমি আহ করে উঠলাম। এটা আমাকে আন্টি বলার শাস্তি। এবার পরিচয় দে, মিথ্যা বললে ফোন পাবি না। আমার নাম মেয়ে, তাই তো শোনাই হোগা। ওই শালা, তোর এত ভাব নিতে বলছি, ঠিক করে বল। বলছি আমি মেঘরাজ, সবাই মেঘ বলেই রাখে। বাবা সরকারি কর্মকর্তা, এখানে এবার ট্রান্সফার হয়ে এসেছে। মা গৃহিণী। ফ্যামিলিতে আরেকটা বড় ভাই ও ভাবি আছে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। বড় ভাই জব করছে। এবার আমার ফোনটা দিন। আর আপনার পরিচয়? আমি মিহি, আর কিছুই তো জানার প্রয়োজন নেই। কাল যদি আমার স্কুটি না দিস তাহলে আমার ফুল পরিচয় জানতে পারবি। যা ভাগ। মেয়েটি না না মিহি চলে যেতে হলো। আমি স্কুটি ধরে দাঁড়িয়ে আছি। এ রে, গ্যারেজ কোথায় এটাই তো জানি না। স্কুটি ঠিক করবো কিভাবে? মেয়ে থেকেই তো জানতে পারি। মিস মিহি, মিস মিহি। শুনেও না শোনার ভান করে। এই যে মিহি আন্টি বলার সাথেই আমার দিকে ফিরে তেড়ে আসতে লাগলো। আমি স্কুলের স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে একটু পিছে গিয়ে দাঁড়ালাম। ওই, তুই আবার আমাকে আন্টি বলেছিস? আজ তো তুই শেষ। আপনাকে আন্টি বলার পেছনে আপনার হাত আছে। আগে আমার কথাটা শুনুন, তারপর রাগ করেন। আমি ব্যাগ কাঁধে বাঁধিয়ে মাথায় 2 হাত দিয়ে রাখলাম। বলা যায় না যে মেয়ে দৌড়ে এসে আমার চুল ধরতে পারে। বল। দেখেন, আপনাকে আমি আন্টি বলার আগে যে ডাকছিলাম আপনি শুনতে পাইছিলেন? হ্যাঁ। ব্যাস, তাহলে কেন আপনাকে আন্টি বলেছি নিশ্চয় বুঝতে পারছেন। না, আমার শুনতে ইচ্ছা হয়নি তাই শুনি নাই। তুই আন্টি বললি কেন? আচ্ছা সরি, এখন দয়া করে বলবেন কি গ্যারেজটা কোথায়? আমি কেন বলবো? তুই আমাকে আন্টি বলেছিস। এখন যেখান থেকে পারিস কাল কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমার স্কুটি ঠিক করে নিয়ে ওই জায়গায় হাজির হবি। এটাই তোর শাস্তি। বলেই চলে গেল। যাব বাবা, একে তো নিজের দোষ স্বীকার করবে না, আবার কিছু বললেই কেউটে গোকরা সাপের মতো ফনা তুলে তেড়ে আসবে। দেখে তো মনে হয় বয়সে আমার ছোট, তবে অবশ্য রাগলে তাকে বেশ লাগে। আমি স্কুটি ঠেলে কলেজ মোড়ে গেলাম। সেখান থেকে একটা লোকের কাছে গ্যারেজের ঠিকানা জেনে নিলাম। তারপর গ্যারেজ গিয়ে স্কুটিটা ঠিক করে রাখতে বললাম। তারপর কলেজ চলে আসলাম। কলেজে গিয়ে দেখি ক্লাস একটা প্রায় শেষের দিকে, তাই না ঢুকে বাইরে দাঁড়িয়েছি। এমন সময় একটা ছেলে চুলে এলোমেলো আসলো দৌড়াতে দৌড়াতে, এসে ক্লাসে ঢুকতে গেল। স্যার ঢুকতে দিল না। 5 মিনিটের মতো বাকি আছে, তাই হয়তো ছেলেটা বাইরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মুখে তার মুচকি হাসি দেখে মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করছে। আমি তার কাছে গেলাম। এক্সকিউজ মি ভাই, আপনি কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? জি, আপনি? জি আমিও। আমি মেক ফ্রেন্ড। আমি নাইম ফ্রেন্ড। তাহলে তুই করে বলি। অবশ্যই, কিন্তু তোকে তো আগে কখনো কলেজে দেখি নাই। আমি তো এখানে এসেছি আজ 3 দিন হচ্ছে। দেখবি কি করে, বাবা সরকারি চাকরি করে ট্রান্সফার হয়েছে, তাই এই এলাকায় আসা। আগে অন্য এক কলেজে পড়তাম। বুঝলাম। কিন্তু তোর বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এমনভাবে দৌড়ে আসলি যেন তোকে কুত্তায় ধাওয়া করছে। ভাই আর বলিস না, আমার একটা কিউট সুন্দর দজ্জাল বোন আছে। সব সময় আমার পিছে লেগে থাকে, আর সেই রাগী প্লাস গন্ডি। কিছু বললেই আমার উপর টর্নেডো চালায়। ছোট সন্তান, তাই বাবা মাও ওকে বেশি ভালোবাসে আর সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলে। আজকে সকালে ঘুমাইছিলাম, কলেজে না আসার ইচ্ছা ছিল। ভাই কি বলবো, বোনটা কই থেকে এসে চুল ধরে টেনে তুললো, তারপর আচ্ছা মতো কেলালো আর বলল শাহজাহান স্যারের, মানে যে ক্লাস নিচ্ছেন, ক্লাস চলাকালীন কলেজে উপস্থিত না হতে পারলে বাসায় গেলে আবার খেলাবে। ভাই ভালো স্টুডেন্ট হওয়ায় স্যারেদের সাথে তার ভালো সম্পর্ক। আমি নিশ্চিত ওই স্যারের কাছে ফোন করে শোনাবে। আর হ্যাঁ, যদি না বলে তাহলে আমাকে কাপড় কাচার মতো করে ধোলাই দিবে। জানি না
কার উপর রাগ করছে আর সেই রাগ আমার উপর ঝাড়ছে। সব সময় অন্যের রাগ আমার উপর ঝাড়ে। শুনে মজা পাইলাম। একদিন দেখাস তোর বোনকে। আমাদের কথা বলার মাঝে স্যার বেরিয়ে গেলেন। আমরা ক্লাসে গিয়ে বসলাম। একে একে সবগুলো ক্লাস করলাম। নাইম ওর বন্ধুদের সাথে আমাকে পরিচয় করে দিল। একদিনেই নাইম ও তার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠলো। কলেজ শেষে বাসায় আসলাম। তারপর খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলেও ফোন হাতে নিয়ে দেখি না কে ফোন দিছে। ফোন রিসিভ করার পর, হ্যালো বল। আমরা সবাই কলেজ মোড়ে আড্ডা দিতেছি, তুই আয়। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, 10 মিনিটে আসতেছি। আমি ফ্রেশ হয়ে কলেজ মোড়ে গেলাম। ট্রেনে পৌঁছে দেখি নাইম, রাকিব, শিহাব, স্বপ্নিল, ইসমাইল, উজ্জ্বল তারা বসে আড্ডা দিচ্ছে। ওরা সবাই ফ্রেন্ড। আজ কলেজে নাইম ওদের সাথে পরিচয় করে দিয়েছে। আমি ওদের কাছে গেলাম। ওরা আমাকে বসার জায়গায় করে দিল। আমি বসে বললাম, কিরে সবাই মনে হয় নাইমকে পচাচ্ছিস? দূর থেকে দেখে তাই মনে হলো। হরে ভাই, শালা সবগুলোর গার্লফ্রেন্ড আছে আর আমার নাই বলে? শালা গার্লফ্রেন্ড বানাতে গেলে সাহস লাগে, তোর বেটা সেইটাই নাই। দেখ, এই হালার বল দেয় 2টা চালায়, আর তুই ছি। দেখলি ভাই, আজ আমার গার্লফ্রেন্ড নেই বলে এরা আমাকে কেমন করে অপমান করে। যা, তোকে কাঁদতে হবে না। আমি হেল্প করবো তোর চরিত্র থেকে গার্লফ্রেন্ড না থাকার কলঙ্কটা মুছতে। আগে বল, তোর পছন্দের কেউ আছে নাকি? না। ধরাম, বুঝলেন না তো? নাইমের পাশে শিয়া বসেছিল। ওই হালায় আবার বেশ মোটা গোটা। ওই নাইমের মাথা নিচু করে ধরলো। অমনি সবাই নাইমের পিঠে যে যেমন পালো হাত সাপ করলো, আমি বাদে। মিনিট খানেক পর ওকে ছেড়ে দিল। ওরে জ্বলে গেল। শালা, আমার যেদিন গার্লফ্রেন্ড হবে সেদিন তোদের এক এক করে দেখে নিব। সে তোর হলে দেখা যাবে। মেঘ, এই হালায় মিথ্যা বলছে। সে ক্লাস 10 থেকে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না, আমাদেরকে বলে দিতে বলে। ইন্টার ফার্স্ট ইয়ারের সময় আমরা জোর করে ওকে ওই মেয়ের কাছে প্রপোজ করতে পারেছিলাম। হালায় কি বলছিল জানি না, উল্টা দিয়ে দৌড়ে চলে আসছিল। এখনো শুধু দূর থেকে হা দেখে যা, আবার বলে কি কাউকে পছন্দ করে না। তো কি করব? ওর সামনে গেলেই আমার হার্টবিট যেন মুখ দিয়ে বাইরে চলে আসার উপক্রম হয়। আমি কি করব? বেশ জটিল প্রেম তোর দেখছি। তো মেয়েটাও কি তোকে পছন্দ করে নাকি আর তার বয়ফ্রেন্ড আছে? না না, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। কি রে, অর্ধেক বলিস কেন, পুরো বল। দুজনে ক্যাম্পাসে বসে সেই 19 শতাব্দীর প্রেম লীলা চালায়। ওই একবার ওর দিকে তাকায় আর ওই একবার এর দিকে তাকায়, প্রেম মাইরি। কিন্তু কেউ কাউকে বলে না। ভাই, তার উপর ওই মেয়েটা তার বোনের বেস্ট ফ্রেন্ড। নিজে একবার ফুল দিয়েছিল, ওটা ওর বোন কেন জানে দেখে যায়। সেদিন ওর বোন ওকে এমনভাবে কেলাইছিল যে 5 দিন কলেজে আসতে পারে নাই। তার উপরে ওকে সেলুন নিয়ে বেলমাথা করে দিয়েছিল। আচ্ছা, আমি তো তোর প্রবলেম সলভ করে দিতে পারি, কিন্তু তার পরিবর্তে তোকে সবাইকে ট্রিট দিতে হবে। ভাই, আমি রাজি, কিন্তু আমার গন্ডি বোনটা যেন আমাকে কিছু না বলে, সেইটাও তোর মাথায় রাখতে হবে। ওকে ডান, কিন্তু এর জন্য তোকে ডাবল ট্রিট দিতে হবে। কি বলিস সবাই? ভাই, তোর সাথে আমরা একমত। হালার মেয়েটারে একবার খাওয়ার কথা বললেই হলো। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে একটু আগে বাসা থেকে বের হলাম। তারপর গ্যারেজ থেকে মিহির স্কুটিটা নিয়ে সেটা চালিয়ে কলেজে আসলাম। মিহির বলা জায়গায় স্কুটিটা রেখে সেখানে বসেই ফেসবুকে নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার উপর টর্নেডো শুরু হলো। বুঝলেন না তো? পিছন থেকে কেউ আমার চুল ধরে সে জোরে ঝাঁকে দিচ্ছে। ও মারে, কে রে? চুল ছাড়, নাহলে তোর খবর আছে। কিছু বলে না, বাট চুল ধরে ঝাঁকাতেই আছে, যেন আমার সব চুল ছিঁড়ে ফেলবে। আমি মাথা হাত নিয়ে যে আমার চুল ধরেছে তার হাত দুটো ধরলাম। আমার হাত তো নরম হাত, একেবারে তুলোর মতো। নিশ্চিত কোনো মেয়ে, কিন্তু আমি তো এখানকার কোনো মেয়েকে চিনি না। মেয়ে ছাড়া তবে কি এটা মিহির হাত? আমি হাত দুটো ধরে পেছনে ফেলাম। ও মা, এ তো সত্যি সত্যি মিহি। আপনার সমস্যা কি? যখনই দেখা হয় আমার চুলের উপর অত্যাচার করেন। অনেক বড় সমস্যা। কি সমস্যা? কাল দোষ ছিল আপনার, তাও আমার চুলগুলো ধরে আচ্ছা মতো ঝাঁকাইছে, কিন্তু আজ তো আমি কিছু করিই নেই। তাইলে তুই আমার স্কুটি চালিয়েছিস কেন? যেখানে আমার পাপা ভাইয়া আমার স্কুটি চালায় না, সেখানে তোকে আমার স্কুটি চালানোর অধিকার কে দিয়েছে? এটা কোনো কথা বলেন আপনি? আমি কি সেই গ্যারেজ থেকে স্কুটিটা ঠেলে আনবো নাকি, তাও আবার ভালো স্কুটি? হ্যাঁ, তাই করবি। আচ্ছা বাদ দেন, আপনার স্কুটি তো আপনি পেয়েছেন, এবার আমার ফোন আর হেডফোনটা ফেরত দেন। না দিলে? না দিলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। এই, তোরা শুনছিস?
এই ব্যাডাই নাকি আমার বিরুদ্ধে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন করবে। মিহি ওর পিছনে থাকা বান্ধবীদের বলল, প্রিন্সিপাল স্যার কে জানিস? আমার বড় পাপা। আর আমার পাপা এই শহরের পুলিশ কমিশনার। কারোর সাহস নাই আমাকে কিছু বলার। আমি চুপ। এই যে তোর ফোন আর হেডফোন, ভেবেছিলাম তোকে দিয়ে দিব, কিন্তু তোর মনে হয় নেওয়ার বেশি একটা ইচ্ছা নেই। না না, প্লিজ ফোনটা দেন, আর হেডফোনটা চাইলে আপনি রাখতে পারেন। ওই শালা, তোরে কি আমাকে ভিখারি মনে হয়? যা, তোকে তোর ফোন আর হেডফোন দুটাই দিয়ে দিব, কিন্তু এর জন্য তোকে সবার সামনে 50 বার কান ধরে উদ্বোস দিতে হবে। কি আমাদের সকলের সামনে আমাকে কান ধরে পোস্ট দিতে হবে? তাও আবার একবার না, দুইবার না, পুরো 50 বার? সরি, আমি পারবো না, আমার ফোনটা দেন। না পারলে আর কি করার? এই যে তোর ফোন আর হেডফোন আমার পকেটে রাখলাম। মিহি জিন্সের প্যান্ট আর শার্ট পরে আছে, তাই ফোন আর হেডফোন তার প্যান্টের পিছনের 2 পকেটে রাখলো। সাহস থাকলে নিয়ে দেখা। দেখেন, আমার কিন্তু রাগ উঠছে, আর রেগে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপনার পাপা কমিশনার হতে পারে, কিন্তু আমি তার ভয় পাই না। আর সাহসের কথা বললেন না, সেটা আমার একটু বেশি আছে। কিছু করলে পরে আপনিই পস্তাবেন। তাই নাকি? বেশ, দেখি তোর কেমন সাহস। বলার সাথে সাথে মিহির কোমরে হাত দিয়ে টেনে আমার সাথে মিশিয়ে ফেললাম। তারপর কিছু বলার সুযোগ না দিয়ে ওর মাথার পিছনে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিটিয়ে দিলাম। মিহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমি এক হাতে কোমর ও অন্য হাতে মাথা চেপে ধরায় ছাড়তে পারলাম। প্রায় 5 মিনিটের মতো ওকে কিস করলাম। এর মাঝেই ওর পকেট থেকে আমার ফোনটা আর হেডফোনটা নিয়ে নিলাম। তোমার ঠোঁটের সাথে কিন্তু সেই আরেকটা কথা, আই লাভ ইউ। কাল প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলছি, তখন বলতে পারি নাই, কিন্তু এখন বললাম। বলে চলে যেতে নিলাম, পিছন ফিরে আবার বললাম, এখন থেকে রাগটা কমাও, আর কাল থেকে এইসব ছেলেদের শার্ট প্যান্ট পরবো না। বলে কিন্তু তোমার সাথে কি করবো আমি নিজেও জানি না। লাভ ইউ জানো, পরে কথা বলবো, বাই। আমি চলে আসলাম। মিহি আর ফ্রেন্ডরা এখনো হা করে আছে। একটু আগে কি হয়ে গেল সব তাদের মাথার উপর দিয়ে গেল। ক্যাম্পাসের ভিতরে এমন একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সবাই তা দেখেও কিছু বললো না, কেন সবাই কম বেশি মিহির সম্পর্কে জানে। কেউ কিছু না বললেও একজন ঠিকই এই ঘটনাটা ভিডিও করে রাখলো। আমি বেশ একটু এগিয়ে আবার পেছনে ফিরে মিহির দিকে চাইলাম। দেখি মিহি মাথা নিচু করে কান্না করছে। এবার আমার খারাপ লাগছে, কারণ হাজার হলো সে একটা মেয়ে, আর তার মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিলাম। আমি হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে মাথা নিচু করে একটা বেঞ্চে বসে আছি। আমার পায়ের উপর কেউ ফোন রাখলো, আর ফোনে আমি মিহিকে কিস করছি সেই ভিডিওটা প্লে হচ্ছে। ফোনটা হাতে নিয়ে চোখ বড় বড় করে সামনে দেখালাম। কিরে মামা, মেয়েটাকে চিনিস নাকি? বেশ তো ক্যাম্পাসে সকলের সামনে কিস করে আসলি, আর এখন মাথা নিচু করে বসে আছিস? না রে মামা, খালি নামটা জানি মিহিতা, আর আজ জানতে পারলাম ওর বাবা এই শহরের কমিশনার, এবং ওর বড় পাপা নাকি আমাদের প্রিন্সিপাল স্যার। তো ভালো টালো বাসিস নাকি, না এমনি এমনি কিস করে আসলি? না রে দোস্ত, ওকে সত্যিই ভালোবাসি, খুব বেশি ভালোবেসে ফেলছি। কাহিনী কি মামা, খুলে বল তো। 4 দিন এসেই এলাকার গুন্ডি মেয়েটিকে ভালোবেসে ফেলছো? তারপর ওদের কালকের ও আজকের সবকিছু খুলে বললাম। সত্যি ওকে খুব বেশি ভালোবেসে ফেলেছি রে দোস্ত। আমি কি করে পারলাম সকলের সামনে ওকে এভাবে অপমান করতে? কিন্তু আমি ওসব কিছুই করতে চাইনি রে দোস্ত। কিন্তু কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারি নাই। এখন বুঝতে পারছি আমি কিভাবে এটা করতে পারলাম, কেন যে তখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আরে মাথা তোল, এ কি কাঁদছিস কেন? কই, আমি কাঁদছি না তো। চোখে হাত দিয়ে দেখ তো। আমি চোখে হাত দিতেই ভেজা মনে হলো। আরে দোস্ত, কাঁদতে হবে না, এখন চাকরির জন্য চেষ্টা করতে শুরু করে দে। আফটার অল আমার একটা মাত্র বোন, তাকে তো আর বেকার ছেলের হাতে তুলে দিতে পারি না। মানে? আমি অবাক হয়ে নাইমের দিকে তাকালাম। পাশ থেকে রাকিব, ইসমাইল, স্বপ্নিল, উজ্জ্বল, শিহাব সবাই অবাক হয়ে নাইমের দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? তুই এত সহজে মেনে নিলি? এতে না মানার কি আছে? একদিনে যা বুঝলাম, মেয়ে খুব ভালো একটা ছেলে। তাছাড়া ওর চোখে আমার বোনের জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। মিহি তোর বোন? হ্যাঁ রে, আমার একটা মাত্র কিউট রাগী গুন্ডি দরজাল বোন। আমি শুধু ওর বেস্ট ফ্রেন্ডকে ফুল দিয়েছিলাম, তাই আমাকে যে কেলানি দিয়েছিল, তুই তো ওকে ডাইরেক্ট কিস করলি। তো যে কি অবস্থা করবে ভাবতেই আমার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। শালা, কই পাশে থেকে একটু সাহস দিবি তা না, উল্টো ভয় দিচ্ছিস কেন? তোর নাকি আবার সাহস একটু বেশি? তোর বেটা, সাহস আছে অন্য অন্য বিষয়ে, এই বিষয়ে না। কিরে, তোরা কিছু বলিস না কেন?
আমরা আর কি বলবো, তোদের শালাদুলা ভাইয়ের কথা শুনছি। আইডিয়া। কি? মিহু, মিহিতার মানে মিহু নিকনেম। আমাকে কিছু করতে বা বলতে আসলে আমি নাইমের কথা বলে কাটিয়ে যাব। কি? ওই বেডা আমার কথা বলে কাটিয়ে যাবি মানে? আমি কি তোকে বলেছিলাম যা আমার বোনকে গিয়ে কিস করগে? ভালো আইডিয়া দিলি। এখন একটা ভালো জবের দরকার, সামনে শীতকাল, আর শীতকালে একা শুইতে মন চায় না। জবটা হলেই তোর বোনকে আমার করে নেব। যা শালা, তোকে বলেছিলাম আমারটার সাথে সেটিং করে দিতে, সেখানে শালা নিজেরটা সেটিং করে নিল, তার উপর আবার আমার বোনকে। তাহলে চিন্তা করিস না, আগে একটা ভালো জব খোঁজ। জব পেলে তোর পছন্দের মেয়ের সাথে তোর বিয়ে আমি নিজেই দাঁড়িয়ে থেকে দেবো। এখন তোর বোনের ফোন নাম্বারটা দে। নে, 01629। এখন চল, ট্রিট দিবি। আচ্ছা চল, আজ আর ক্লাস করা হলো না। রেস্টুরেন্টে গিয়ে ওদের খাওয়ালাম, এবার সারাদিন ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেল। বাড়িতে আগেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম। নাইম রাকিবের সাথে ওর বাসে চলে গেল। সবাই যার যার বাসার দিকে চলে গেল। এখন আমি একা একা বাসে যাচ্ছিলাম। মেইন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কলেজ থেকে 50 মিটারের মতো দূরে আছি। এমন সময় একটা জোরালো শব্দ শুনলাম, মনে হলো গুলির শব্দ। আমি দ্রুত হেঁটে কলেজ গেটে পৌঁছলাম। গেটের পাশে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। তারপর গেট থেকে উঁকি দিয়ে দেখি ক্যাম্পাসে 15 জন লোক দাঁড়িয়ে আছে আর 3 জন শুয়ে আছে। তারা যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকিয়ে দেখি তার থেকে কিছু দূরে গাছের আড়ালে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। এরপর ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাদের পেছন থেকে গান বের করে গুলি করতে লাগলো। দুই পক্ষের গোলাগুলিতে পুলিশের সবাই মারাত্মকভাবে আঘাত হলো। মারা গেল কিনা বুঝলাম না, কিন্তু বিপদের 7 জন মারা গেছে, 3 জন শুয়ে কাতরাচ্ছে, আর বাকি 5 জন এখনো দাঁড়িয়ে আছে। তারা যখন দেখলো পুলিশেরা আর গুলি ছুটছে না, তখন তারা দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলো। আর দেখলাম তারা যাওয়ার সময় কিছু একটা ব্যাগ নিয়ে গেল। তারা কলেজের পিছনে গেটের দিকে এগোতে লাগলো। আমি দ্রুত গেট টপকে ভিতরে ঢুকে আহতদের কাছে গেলাম। যারা 2 জন কাতরাচ্ছিল তাদের একজনের কাছে একটা গান পড়ে থাকতে দেখলাম। সেটা তুলে ম্যাগাজিন চেক করে দেখলাম এখনো 5টা গুলি আছে। আমি গানটা পুনরায় লোড করে ওই পালিয়ে যাওয়ার লোকগুলো দেখে এগোলাম তাদের মারার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় জুতা খুলে গেলাম যাতে করে শব্দ না হয়। আমি দৌড়ে যাওয়ার কারণে দেখলাম তারা বেশি এগোতে পারে নাই। গেট লাগানো ছিল, তাই সেটার উপর দিয়ে পার হতেই তাদের টাইম লাগছে। 4 জন পার হয়ে গেছে এবং একজন তখনও গেটের উপর রয়েছে। আমি দেয়ালে গা দিয়ে গেটের দিকে তাকালাম। গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম লোকটা নামার জন্য। লোকটা নামার পর তারা সামনে এগোনোর জন্য যেই পিছনে ফিরলো, সাথে সাথে আমি গেটের ফাঁক দিয়ে তাদের মাথার দিকে গান সেট করে গুলি ছুড়লাম। তারা আমার দিকে ফায়ার সময়ই পেল না। আগে কখনো গান না চালালেও তারা আমার থেকে মাত্র 8-9 ফিটের দূরে থাকায় গুলিটা ঠিক মাথায় লাগছে। মুহূর্তে 5 জন মারা গেল। তারপর আমি গেট টপকে ব্যাগটা নিয়ে সামনের গেটের দিকে এগোলাম। সামনের গেটও তালা দেওয়া ছিল। লাস্ট গুলিটা ছুড়ে তালা খুললাম। এরপর পুলিশগুলোর কাছে গেলাম, গিয়ে দেখি তারা 10 জন। তাদের ভিতরে 8 জন কোনো নড়াচড়া করছে না। মারা গেল কিনা বুঝলাম না। 2 জনের জ্ঞান আছে। একজনের কাছ থেকে কোনো রকম জেনে নিলাম গাড়ির চাবি কার কাছে। তারপর ওই চাবিটার পকেট থেকে গাড়ির চাবি বের করে নিয়ে গাড়ির কাছে গেলাম। গাড়ি নিয়ে কলেজের ভিতরে ঢুকিয়ে প্রথমে পুলিশের লোকগুলোকে গাড়িতে তুললাম। তারপর অপরাধীদের যেই 2 জন বেঁচে ছিল তাদের কাছে গিয়ে আমার কাছে থেকে গানটা দিয়ে তাদের মাথার পিছনে আঘাত করে অজ্ঞান করে তাদেরকেও গাড়িতে তুললাম। এরপর নিজেই গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছলাম। হসপিটালে পৌঁছে হসপিটালের কর্মচারীদের সাহায্যে সবাইকে হসপিটালের ভেতরে নিয়ে গেলাম। ডাক্তার এসে গুলি লাগা দেখে এত রাতে কিছু করতে চাইল না। আমি তখন আমার কাছে থেকে গানটা তার মাথায় ঠেকালাম, যদিও তাতে কোনো গুলি নেই। ডাক্তার ভয়ে রাজি হয়ে গেল। তিনি আরও কিছু ডাক্তারকে ফোন করে ডেকে নিয়ে তাদের সাথে নিয়ে ওটিতে ঢুকলো। আমি বাইরে বসে আছি, নিজের কাছে এখন খুব খারাপ লাগছে। আমি আজ 5টা মানুষ খুন করে আসলাম, আদৌ জানি না তারা দোষী নাকি নির্দোষ। ফোন বের করে দেখি রাত তখন 2:17 বাজে। আমি ভাইয়ের কাছে ফোন দিলাম। হ্যালো ভাইয়া। কে, কই তুই? এত রাত হয়ে গেছে, তুই এখনই বাসায় এলি না? আমি ঠিক আছি, আমি আজ আসতে পারবো না, এক বন্ধুর বাসায় আছি। বাসায় চিন্তা করতে না বারণ করো। আচ্ছা, সাবধানে থাকিস। তারপর ফোন কেটে দিলাম। তারপর বসে থেকে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙা একটা নার্সের ডাকে তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার, এদের এখন কি অবস্থা? ডাক্তার বলল, দেখেন তার সবাই গুরুতর আহত, 4 জন অনেকটাই সুস্থ। তাদেরকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সকাল 10টার দিকে তাদের জ্ঞান ফিরতে পারে, আর বাকি কয়েকজনের কয়েকদিন লাগবে জ্ঞান ফিরতে। ডাক্তারের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। এরপর আমি তাদের কেবিনে গেলাম। কারোর জ্ঞান ফিরে নাই। একটা চেয়ারে বসে ফেসবুক চালাচ্ছি। এমন সময় তাদের কারোর ফোনে কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম কমিশনার স্যার ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করে তাকে হসপিটালের ঠিকানা দিয়ে চলে আসতে বললাম। 9টার দিকে ডাক্তারের সাথে ফর্মাল ড্রেসে একজন পুলিশ আসলো। একটু পর জানতে পারলাম তিনি এই শহরের কমিশনার। ডাক্তার আমাকে দেখিয়ে দিয়ে বলল, স্যার ইনি কাল রাতে 2টার দিকে এনাদেরকে হসপিটালে আনছিল।
আমাকে দেখে ডাক্তার বলল। কমিশনার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি তার কাছে এগিয়ে গেলাম। এরপর আমার ব্যাগ থেকে কালকের সেই গানটা বের করে তাকে দিলাম, আর সেই ব্যাগটাও। কাল থেকে ব্যাগটা আমার সাথে রেখেছিলাম। এবার কালকে সব কিছু খুলে বললাম, স্যার আমাকে এবারের মতো মাফ করে দেন প্লিজ। তিনি পকেট থেকে রুমাল বের করে সেটা দিয়ে ধরে গানটা নিল। তারপর ব্যাগটা ফ্লোরে রেখে সেটা খুললো। তারপর আরও কিছু কাজ করলো। এরপর দাঁড়িয়ে আমাকে তার কাছে ডাকলো। তোমার পরিচয়? জি স্যার, আমি এই কলেজের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আর আমার পরিচয়টা দিলাম। স্যার অবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি কি জানো এই ব্যাগে কি আছে? না স্যার, আমি ব্যাগটা খুলি নাই। কীভাবে বলবো স্যার, প্লিজ আমাকে জেলে দেবেন না, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই ব্যাগে ড্রাগস রয়েছে যার মূল্য কয়েক কোটি টাকা। আর তুমি কাল কাদের মারছো জানো? এই শহরের সব থেকে বড় মাস্তান ইয়াসিন সিকদারের ডান হাত ইউসুফকে। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। তুমি নিজেই জানো না কাল তুমি সমস্ত দেশের জন্য কত বড় উপকার করেছো। আর ভয় নেই, তোমার ব্যাপারে কেউ কিছু জানবে না, আর তোমাকে জেলেও যেতে হবে না। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার প্রাপ্য। পুলিশ অনেক চেষ্টার পরেও যে কাজ করতে পারেনি, তুমি নিজের অজান্তে সেই কাজটা করে দিয়েছো। বলো, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? স্যার আমার বড় ভাই পড়ালেখা শেষ করে বেকার বসে আছে, চাকরি ইন্টারভিউ দিতে গেলে টাকা চায়। যদি তার জন্য কিছু একটা করে দিতেন তাহলে। বুঝেছি, এই নাও আমার কার্ড। কাল তোমার ভাইয়ের সকল দরকারি কাগজ নিয়ে স্টেশনে চলে এসো, সাথে তোমার ভাইকেও নিয়ে এসো। জি অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আমি কি এখন বাসে যেতে পারি? আর হ্যাঁ, কাল মনে করে আমার সাথে দেখা করবে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। এখন যাও, কাল দেখা করিও। এবার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরদিন ভাইকে নিয়ে কমিশনার স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার ভাইয়ের সকল কাগজপত্র দেখে বললেন, সামনের সপ্তাহে এসে আমার সাথে দেখা করবে। তারপর তাকে চলে যেতে বললেন। ভাই আমাদেরকে অদ্ভুতভাবে তাকে চলে গেল। তারপর স্যার বললেন, তুমি যে কাজটা করেছো তার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সম্মান অনেকটা বেড়েছে। আমি চাই তুমি পুলিশে জয়েন করো। তোমার মতো সাহসী ছেলে পুলিশে অনেক দরকার। আচ্ছা স্যার আমি রাজি। স্যার আমি কিছু শর্ত আছে। আমি স্পেশালভাবে নিয়োগকৃত আন্ডার কভার অফিসার হয়ে যোগ করতে চাই, যে নিজের অপরাধীদের সরাসরি যে কোনো শাস্তি দিতে পারবে, আর কেউ আমাকে কোনো প্রকার অর্ডার করতে পারবে না। যদি আমার শর্তে রাজি হন তাহলে আমি রাজি। ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, কাল তোমাকে জানাবো। তোমার নাম্বারটা দাও। স্যার আরেকটা কথা, আমি আমার বোনদেরকেও আমার সহযোগী হিসেবে চাই। যদি তারা রাজি হয় আমি ওদের সাথে কথা বলবো, যদি আপনি আমার সাথে রাজি হন। ওকে, তুমি এখন যাও, কাল ফোন দিলে চলে এসো। তোমার বন্ধুদের সাথে কথা বলে দেখো, তারা রাজি হলে তাদেরকেও নিয়ে এসো। বাসায় ফিরে লাঞ্চ করে ঘুমালাম। বিকেলে নাইমের ফোনে ঘুম ভালো। আরে দুলা ভাই, কই আছিস? মাঠে চলে আয়, খেলা আছে। বাজি ধরছি 3000 টাকা। আব্বাই শালা সম্মান দিয়ে কথা বল, আর এখন ঘুমিয়ে আছি, আমি যেতে পারবো না। তোর সম্মানের গুলি মারি। ভাই আয় না প্লিজ। ওকে আসবো নি, খেলায় জিততে পারি 2000 টাকা আমার। যা ভাগ শালা, আমরা কি আঙুল চুষবো? তোমরা আঙুল চুষো আর ললিপপ চুষো, তাতে আমার কিছু যায় আসে না। ভাই এমন করিস কেন? আয় না প্লিজ। আমার শর্তে রাজি থাকলে আসতে পারি, নাহলে বল আমি ঘুমাবো। আচ্ছা রাজি, আয়। এরপর ফ্রেশ হয়ে মাঠে চলে আসলাম। খেলা শুরু হলো। প্রথমে বিপরীত দল ব্যাটে গেল। 12 ওভারের খেলা। ওরা 11 ওভারে 125 করে অল আউট হয়েছে, 126 রানের টার্গেট। এরপর আমরা ব্যাটে 6 ওভারে 3 উইকেটে 8 রান করে। এবার আমি ব্যাটে গেলাম। আমি টিকে আছি, আমার পার্টনার চেঞ্জ হচ্ছে বারবার। শেষ পর্যায়ে 6 বলে 6 রান লাগবে। আমাকে 4 উইকেট পড়ে গেছে। আমি এখন ব্যাটে। লাস্ট ওভারের ফার্স্ট বল ডট গেল, সেকেন্ড বল করলো ফুল টাচ বল। চোখ বুঝে গায়ের জোরে ব্যাট চালাম। আমাদের দলের সবাই চিল্লিয়ে উঠলো। আমি চোখ খুললাম, যেদিকে বল শূন্যে ভাসছে, বলের দিকে লক্ষ্য করে দেখলাম বলটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ের একদম পাশে গিয়ে ল্যান্ড করলো। মেয়েটা মাঠের দিকে ফিরে তাকালো। এ কি, মেয়েটা আর কেউ নয়, তো মিহু। তারপর মিহু বলটা নিয়ে মাঠের ভেতরে আসলো, একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর রাগের চেহারায় হারিয়ে গেছি। মিহু আমার গালে ঠাস করে 10 কিলো ওজনের একখান চর বসিয়ে দিল। হয় কি বলবো, মিহু দেখতে যেমন সুন্দর, সাথে সে লেভেলের রাগী। চর কেটে বাস্তবে ফিরলাম। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি মিম দাঁড়িয়ে। আরে ওই তো রাস্তায় ছিল, এখানে কেমনে আসলো? চারপাশে তাকিয়ে দেখি মাঠে কোনো পশু পাখিও নাই, শুধুমাত্র আমরা দুইজন ছাড়া। সবগুলো আমার ফেলে হাওয়ায় হয়ে গেছে। এমন সময় মিহি আমার তলপেটে একটা ঘষি দিল। ও মা বলে আমি ব্যথায় পেটে হাত চেপে ধরে সামনে ঝুঁকলাম। সামনে ঝুঁকতেই কান চোয়াল বরাবর দিল থাপ্পড়।
ভাই যদি কোনো মেয়ের হাতের থাপ্পড় খেয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন কেমন লাগে। বাস্তবে আম্মু ছাড়া কোনো মেয়ের মার খাই নাই। মাঠে পড়ে গেলাম, এক হাত পেটে আর এক হাত গালে দিয়ে শুয়ে আছি। মিহি কোনো সময় বা সুযোগ না দিয়েই আমার বুকের উপর বসলো, আর বসতেই আমার চুল মুঠি করে ধরলো। এরপর শুরু হলো ঝাঁকানি। মনে হচ্ছে আমার ঘাড়, মাথা আর চুলের উপর দিয়ে 2009 সালের মতো একটা আইলা ঝড় বয়ে চলে যাচ্ছে। কতক্ষণ ঝাঁকাইলো বলতে পারবো না। ছেড়ে দেওয়ার পর মনে হলো আমার মাথা আর আমার শরীরের সাথে জুড়ে নেই, যেন আলাদা হয়ে গেছে। চুল ছেড়ে দেওয়ার পর আমি মিহির দিকে তাকালাম। চোখে চোখ পড়তে দেখে মিহির চোখ দিয়ে আগুন ঝরছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস পাইনি। মাটিতে মাথা দিয়ে চোখ বুজে শুয়ে পড়লাম। মিহি এখন আমার বুকের উপর বসে আছে। হঠাৎ জোরে উম্মা শব্দ করে গালে একটা কিস করে উঠে দাঁড়ালো। গালে মিহির নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখলাম মিহি আমার বুকের ওপর থেকে উঠে যাচ্ছে। মিহি দাঁড়িয়ে আমার দিকে একটু সময় চেয়ে দেখে চলে গেল। আমি মিহির দিকে হা করে চেয়ে আসি। মিহি একটু খানি সামনে গিয়ে ফিরে তাকালো। মিহি ফিরে তাকাতেই আমি জোরে ইয়াহু বলে চেঁচে উঠলাম। মিহি আমার কাণ্ড দেখে একটা মুচকে হাসি দিল। হাসিটা সোজা আমার বুকে এসে লাগলো। দুই হাত দিয়ে হার্টে জায়গায় চেপে ধরলাম। আমি বুকে হাত দিয়ে মিহির দিকে তাকিয়েছি। আমার বুকে হাত দেওয়া দেখে মিহি শব্দ করে হেসে উঠলো। পাগল একটা। বলে সামনে তাকিয়ে হাঁটতে শুরু করলো। আমি ওর যাওয়ার পথে চেয়ে আসি। এমন সময় কেউ আমার পায়ে জোরে একটা লাথি দিল। পিছনে তাকিয়ে দেখি হারামিরা দাঁড়িয়ে হাসছে। কিরে, কেমন কেলানি দিল? আর তুই খাইলি কেমন? পেট ভরছে? নাইমের কথা শুনে সবকটা জোরে জোরে হাসতে লাগলো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু মিহি এমন ঝাঁকাইছে যে উঠতে গেলেই ঘাড়ে ব্যথা পেলাম। করে শব্দ করে ফের শুয়ে পড়লাম। এটা দেখে সবগুলো আবার হাসতে শুরু করলো। হাসতে হাসতে সবগুলো মাঠে গড়াগড়ি খাচ্ছে। আমি মনে মনে ভাবছি, দাঁড়া চলারা, আমি একবার সুস্থ হয়ে নেই, তোদেরকেও তোদের গার্লফ্রেন্ডের হাতে এমন কেলানি খাওয়াবো। ওই চপ আলার করতে, আগে আমাকে টেনে তোল। মাগো, আমি আজকে চুল খেড়ে ফেলবো। কেন রে? ভাবি থেকে সেই চপ হালা লইচ্ছা, আমার বউ আমাকে মারুক, তাতে তোর কি? ওই বেটা, আমার বোন কবে বিয়ে করলো তোকে রে? হালা আমাকে রাইখে তো কেটে বললি, এখানে কি কি হয়েছে তা তুই কেমনি জানবি? কি হাসি রে বাইরে, হাসি দেখে জীবন পার করে দিতে পারি? ভাই, অনেক দূর চলে গেছিস, ফিরে আয়। ভাই উঠতে পারবি নাকি ধরে উঠাতে হবে? হালা উঠতে পারলে আমি এই মাঠের মাঝে শুয়ে থাকতাম। এরপর বন্ধুরা আমাকে উঠিয়ে কাছের হসপিটালে নিয়ে গেল। ডক্টর কিছু ওষুধ লিখে দিল আর ঘাড়ে প্যাড ব্যবহার করতে বললো। এরপর বাইরে এসে ফার্মেসি থেকে ওষুধগুলো আর প্যাড নিলাম। ওই ছেলে টাকা দে। টাকা কি গাছ দিয়ে পড়ে নাকি? ওই থেকে পাবি আমি জানি না, তুই টাকা দেবে ব্যাস। হালা ছিলাম ঘুমে পড়ে, ফোন করে ডাকলি তুই, বিপদের সময় আমারে ফেলে চলে গেলি। তোর জন্য আমার এই অবস্থা। তো কি করব? মার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো? এ তো সেই কথা হয়ে গেল যে ঘাড়ের সামনে গিয়ে বলি, বেল মুঝে মার। শিয়াব, নাইম শালাকে ধর তো, তোকে মামার দোকান থেকে খাওয়াবো। আরে আগে বলবি না? শিয়াব নাইমকে ধরে রাখলো। আমি ওর পকেট থেকে ওয়ালেট বের করার চেষ্টা করছি। হালা খাওয়ার কথা শুনলেই হলো। মোটু, ছাড় আমাকে, তোকে বিরিয়ানি খাওয়াবো। আমি নাইমের পকেট থেকে ওয়ালেট বের করে নিলাম। শিয়াব, স্যারে দে হালাকে, আর হোটেল নিয়ে যা, পেট পুড়ে খাবি। নাইম নিজেই খাওয়াতে চাইছে। হালা, তোকে তো হালা না, দুলা ভাই বল, আর ধর তোর ওয়ালেট। নাইম ওয়ালেট খুলে দেখলো কয়েকটা খুচরা টাকা ছাড়া আর কিছু নাই। হালা, এইটা কি হলো? এটা তো শাস্তি, আমি বাসে যাচ্ছি, তুইও যা। বাসায় যাওয়ার ভাড়াটা তো দে। হাইটা হাইটা যা। কি? হাইটে হাইটে বাসায় গেলে আমাকে আর খুঁজে পাবি না। যখন আমারে রাইখা পালাইছিলি তখন তো ভাবিস নাই তোর বোন আমার কি হাল করবে। এখন নিজের বেলায় যত চিন্তা, যা ভাগ শালা। আমি ট্যাক্সিতে উঠে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাচ্ছি। দরজা খুললো আমার ভাবি। সে আমাদেরকে অবাক হয়ে বলে, কি রে, গেলে সুস্থভাবে? আসলে ঘরে প্যাড লাগিয়ে কি হয়েছে? আর বইলো না ভাবি, তোমার সুইট কিউট দজ্জাল যায় আমার এই হাল করছে। কি বললি? আর একবার বল তো, আমি ঠিক শুনতে পাইনি। আমার চা ও তলে তলে তুমি টেম্পো চালাও, আমরা বললে দোষ? কি হয়েছে রে দিয়া? কে টেম্পো চালায়? এই কেলো করছে, মা জানলে আমাকে আর শান্তিতে থাকতে দেবে না। ভাবি প্লিজ। না, কোনো কথা শুনবই না। মা দেখে যাও তোমার ছোট বৌমা তোমার ছোট ছেলের কি হাল করেছে। দেখি দেখি, কে আমার ছেলেটার কি করলো? মা দরজার কাছে আসলো। আসতেই হাঁ করে আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে লাগলো। তারপর জোরে জোরে হাসতে লাগলো। ভাইও সেই সাথে যোগ দিল।
কে আমার ছেলেটাকে এমনভাবে জব্দ করলো? তাকে দ্রুত এই বাসায় আনতে হবে। কই, জলদি বল আমার বৌমার বিষয়ে। কি? কেডা তোমার বৌমা? যে তোর এই হাল করেছে সেই। ওর বলতে হবে না? একটা ছবি দেখাতো আমার বৌমার। আর নামটা বলতো। আমাকে ঘরে তো ঢুকতে দাও। আগে নাম বলবি, তারপর ছবি দেখাবি, না হলে ঘরে ঢুকতে পারবি না। বিয়ে না হতে এই অবস্থা, বিয়ে হওয়ার পর তো। এত বেশি কথা বলিস কেন? নাম বল। ডাক নাম মিহি, কোনো নাম জানি না, আর ওর কোনো ছবি নেই আমার কাছে। কি বললি? প্রেম করিস অথচ গার্লফ্রেন্ডের নাম জানিস না? কোনো ছবি নেই ফোনে? তুই তো জাতির কলঙ্ক। ভাবি চুপ। আমার বৌমার ছবি আর ফুল ডিটেলস নিয়ে হাজির হবি, তারপর তোকে ঘরে ঢুকতে দিব। আর যদি না আনিস, তোকে ঘরে ঢুকতে দিব না। আর তোর খাওয়ারও বন্ধ বলে দিলাম। ভাবি আমার পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ভাবি তুমি মাকে একটু বোঝাও, কাল সব এনে দেবো প্লিজ। ওই কি বুঝাবে? আমি যা বলছি তাই কর। ঠাস করে দরজা বন্ধ করে দিল। আমি বাইরে দাঁড়িয়ে নাইমকে ফোন দিলাম। হালা রিসিভ করে না। 6-7 বার কল দেওয়ার পর ধরলো। হালার পর কই মরছিলি? জলদি তোর বোনের ছবি সহ ফুল ডিটেলস টেক্সট কর 10 মিনিটের ভেতর। হালা, আমি এখন রাস্তায় আছি, হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা, রাগিস কেন? কয়েকটা ছবি সেন্ড কর প্লিজ। আমি কি ওর জন্মকুণ্ডলী নিয়ে বসে আছি নাকি? ভাই প্লিজ, আমারে ঘরে ঢুকতে দিচ্ছে না যতক্ষণ না তোর বোনের ছবি দেখাচ্ছি আর ফুল ডিটেলস দিচ্ছি। প্লিজ অন্তত কয়েকটা ছবি সেন্ড কর। যা হালা, দিমু না। এতক্ষণ ভালোভাবে বললাম, যা তোর বোনকেই কল দিচ্ছি, তারপর তোর নামে কেস করছি। ও, আমার বেলায় মনে ছিল না যে অন্তত গাড়ি ভাড়াটা রেখে যা। আমি এখন বাসায় যাব, রেস্ট নিব, তারপর গিয়ে তোকে ছবি দিব। ওকে ওয়েট কর 15 মিনিট, এর ভেতরে তোর বোন তোকে ফোন দেবে, দেখাচ্ছি মজা। আমি মিহির নাম্বারে কল দিলাম, নাইমের থেকে আগে নিয়েছি। কল দিতে রিসিভ করলো। কেমন আছেন? এ কি, আমি তো মিহিকে আমার নাম্বার দিই। তাহলে কে আমাকে চিনলো কি করে? না না, চিনতে পারি। আমাকে তো তুই করে বলে। হ্যালো, কই হারাই গেলেন মিস্টার মেঘ? তুমি আমাকে চিনলে কেমন করে? না চেনার কি আছে, আপনি মেঘ তো। জি, কিন্তু তুমি আমার নাম্বার পাইলে কই? তোমাকে তো আমার নাম্বার দেয়নি। আর কল দেওয়ার সাথে সাথে রিসিভ করছো। ফোন হাতে নিয়ে বসেছিলে নাকি? খুব মিস করছিলাম আপনাকে, তাই তো বসে বসে আপনার ছবি দেখছিলাম। আর নাম্বার তো আমি প্রথম দিন ঝগড়ার মাঝে নিয়ে নিয়েছিলাম। এ কি, তুমি দেখি আমার থেকে এক কদম এগিয়ে। তো ছবি তুললে কখন? আমি তুলি নাই তো, আমার বান্ধবীদের দিয়ে তুলাইছিলাম। এত কিছু হয়ে গেল, কিন্তু আমি তোমার মুখ থেকে আসল কথাটাই শুনতে পেলাম না। এখন তো আমি বুঝে গেছি তুমিও আমাকে পছন্দ করো। আর কতদিন ওয়েট করতে হবে সেই কথাটা শোনার জন্য? এত ব্যস্ত কেন? জানেন না সবুরের ফল মিষ্টি হয়? এই আপনি বাদ দাও তো, এখন থেকে তুমি করে বলবো। আচ্ছা, এখন কি করো? বাসার বাইরে দাঁড়িয়েছি, আম্মু আর ভাবি মিলে বাসা ঢুকতে দিচ্ছে না। কেন? বিকালে মাঠে যেভাবে চুল ধরে ঝাঁকাইছো, ঘাড়ে ব্যথা হয়েছে। ডক্টরের কাছে গেলে প্যাড ব্যবহার করতে বলছে, তাই ফার্মেসি গিয়ে প্যাড কিনে সেটা লাগিয়ে বাসায় আসছি। তার উপর গালে যে জোরে থাপ্পড় দিয়েছিল, পুরো 5 আঙুলের ছাপ হয়ে গেছে গালে। ভাবি এইসব দেখে জিজ্ঞেস করছিল কে করছে। আমি আনমনে বলে ফেলেছি তোমার যা। ব্যাস হয়ে গেল। সাথে সাথে মাকে ডেকে বলছে আমি তোমার ফুল ডিটেলস আর ছবি চাইছে, কিন্তু আমার কাছে তো কোনোটাই নাই। তাই বললাম আমার কাছে এখন কোনোটাই নেই, কাল দেখাবো। কিন্তু আম্মু আমার কোনো কথাই শুনলো না, ঘরে তো ঢুকতেই দেয়নি, উপর থেকে খাওয়া বন্ধ করে দিছে। তোমার বিভীষণ মার্কা ভাইয়ের কাছে তোমার ছবি চাইছি, শালা আমাকে তোমার ছবিও দেয়নি। বলছি কি তোমার কিছু ছবি টেক্সট করে দাও না আমার প্লিজ, না হলে আজকে আর বাসায় ঢুকতে দেবে না। আমার শাশুড়ি মা তো খুব এই কি বললে? তোমার শাশুড়ি মা? দেখছি খুব জলদি এই বাসায় আসার ব্যবস্থা করতে হবে। ভালো হচ্ছে না কিন্তু। তুমি বললে কিছু না, আমি বললেই দোষ? এত কিছু বলছো, কিন্তু যেই কথাটা শোনার জন্য মনটা ছটফট করছে সেই কথাটা বলতে পারছো না। একবার বলো না আই লাভ ইউ প্লিজ। যা, আমার বুঝি লজ্জা করে না? বলে কি গুন্ডির আবার লজ্জা? এই কি বললি? কই কিছু না তো, শোনা বলছি তোমার কিছু ছবি দাও না। তুই আমাকে গুন্ডি বলছিস? যা, দিব না তোকে আমার ছবি, বাইরে দাঁড়িয়ে থাক। আরে আরে, তোমার ভাই আমার সামনে তোমাকে গুন্ডি দলজল এগুলো বলে, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। ওই যে বলে না স্লিপ অফ টাং,
ওইটা হয়ে গেছে, সরি শোনা। হারামজাদা আজকে বাড়ি আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। আজকে ওকে দজ্জাল কাকে বলে কত প্রকার সব হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। ফোন রাখ। এই শুনো, যা কেটে দিল। আমারই ভালো হয়েছে, আমি লাইনটাও ক্লিয়ার হয়ে গেল আর নাইমের উপর প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল। প্রায় 5 মিনিট পর ছবি পাঠালো, ছবিগুলো দেখে আবার ক্রাশ খাইছি। ফোনের উপরেই বেশ কয়েকটা কিস করে দিলাম। এবার দরজায় টোকা দিলাম, একটু পর আম্মু খুললো। কি হয়েছে? যা বলছিলাম আনছিস? না, আবার দরজা বন্ধ করতে গেল। আমি হাত দিয়ে বাড়া দিলাম, আরে শোনো তো, ওর ছবি আনছে, ডিটেলস আনতে গেলে ওর সাথে দেখা করতে হবে, কাল এনে দেবো। কই দেখি দেখি ছবি দেখা। পছন্দ না হলে আজ তোর একদিন কি আমার একদিন। আমি ফোনে মিহির ছবি বের করে দিলাম। আম্মু মিহির ছবি দেখে ভাবিকে ডাক দিল। দিয়ামা দেখে যা, কি সুন্দর মেয়ে পছন্দ করছে আমার ছেলে। আয় বাবা ঘরে আয়। খুব ক্ষুধা লাগছে না তোর? তোর পছন্দের খাবার রান্না করে দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। এ কি, আমার মা একটু আগেই না আমায় ঘরে ঢুকতে পর্যন্ত দিল না? মা পাগল টাগল হয়ে গেল নাকি? ভাবি দেখে যাও, মা পাগল হয়ে গেছে। কি হয়েছে রে মেঘ? মা এমন চিৎকার করছো কেন? দেখ কি সুন্দর মেয়ে পছন্দ করেছে আমার মেয়ে। কই দেখি দেখি। আম্মু আর ভাবি কথা বলছে। আমি উপরে চলে গেলাম আমার রুমে। ঘাড়ে ব্যথা, তাই ফ্রেশ হতে অনেক সময় লাগলো। ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খাওয়ার জন্য। ও মা, টেবিলে আমার সব পছন্দের খাবার সাজানো। বাবা আর ভাইও চলে আসছে, তারাও বসে আমার জন্য ওয়েট করছে। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম। মা ভাত দিল, সবাই চুপ করে খাচ্ছে। আজ টেবিলে অন্যদিনের মতো কোনো কথা হচ্ছে না। আমার সঙ্গে আম্মু বলে উঠলো, বাবা কবে আনছিস আমার ছোট বৌমাকে বল। কথা শুনে আমি বিষম খেলাম। কাশতে কাশতে মুখ দিয়ে লালা বেরিয়ে গেল। খাবারের সময় সব কথা বলার কি দরকার ছিল? কি এমন বললাম? শুধু কবে আমার বৌমাকে বাসায় আনবি তাই তো জিজ্ঞাসা করলাম, আর কি? মা এখনো বিয়েই হয়নি। তো কি হয়েছে, হয়ে যাবে। আমি কোনো কথা না বলে চুপ করে আমার রুমে চলে আসলাম। শুয়ে রেস্ট নিচ্ছি, ঘুম ঘুম পাচ্ছে। আমার সময় ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলাম মিহির বাবার ফোন, মানে কমিশনার স্যারের ফোন। স্যার কেমন আছেন? ভালো। শোনো, আমি আরও কিছু অফিসারের সাথে তোমার বিষয়ে কথা বলছি। তারাও রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত দিয়েছে। যে কোনো অপরাধীকে জানে মারার আগে তার সকল অপরাধের প্রমাণ আগে জমা দিতে হবে, তারপর তাকে মারতে পারবে। জি স্যার, বুঝছি। আপনি কাল 11টার দিকে সকল অফিসারদের নিয়ে একটা মিটিং রাখুন। আমি আমার ফ্রেন্ডদের নিয়ে মিটিংয়ে উপস্থিত হব। স্যার আরেকটা কথা ছিল। বলো। স্যার আমার ফ্রেন্ডের ভিতরে আপনার ছেলেও আছে। আমি চাই নাইমও আমার সাথে পুলিশে যোগদান করুক। নাইমের ইচ্ছা থাকলে করতে পারে। ইনফ্যাক্ট আমিও চাই নাইম পুলিশে জয়েন করুক। অনেক অনেক ধন্যবাদ স্যার, কাল একেবারেই মিটিংয়ে দেখা হবে। ওকে। এরপর ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন করে বন্ধুদের সকলকে 9টায় কলেজ ক্যাম্পাসে উপস্থিত হতে বললাম। তারপর সকল কাজ সেরে কলেজে চলে আসলাম। 9টার দিকে সবাই চলে আসলো। সবার শেষে নাইম আসলো। পড়াতে পড়াতে পুরো চেহারার বায়োগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তোর এই অবস্থা হলো কি করে? হালা, তুই কথা বলবি না আমার সাথে? আরে বলবি তো কি হয়েছে। আর মেঘ তোকে কি করছে? ওই হালার জন্য আমার এই অবস্থা। না জানি হিমিকে ফোন করে কি বলছে, আর আমি বাসায় যেতেই আমাকে কেলাতে শুরু করছে। শালা, রাতে ব্যথার জন্য ঘুমাতেও পারিনি। তখন আমার কথা শুনলে এত কিছু হইতো না। তাছাড়া ধন্যবাদ শালা, তোর জন্য আমাদের লাইনটা সেট হয়ে গেছে। তোর মতো শালা থাকলে কোনো ছেলের প্রেম কেউ ঠেকাতে পারবে না। এর জন্য তোকে কাল ট্রিট দেবো। যা, তোর স্ট্রিটের গোষ্ঠী কিলাই। আরে বাদ দে তো তোদের নাটক। যা বলার জন্য এত সকাল সকাল ডাকলে তাই বল। আচ্ছা বলছি, আমি একটা কাজ করতে চলেছি। আমি চাই তোরা আমার সঙ্গ দে। বলতে পারিস তোদেরকে সবসময় আমার পাশে প্রয়োজন। ভাই কি এমন কাজ করতে চলেছিস? ভাই নিহিবাবির কোনো বিষয় হলে আমি নাই। না রে, তোরা হয়তো শুনেছিস গত পরশু এই শহরের সব থেকে বড় মাস্তান ইয়াসিন শিকদারের ডান হাত ইউসুফ আমাদের কলেজের ভেতর পেছনের গেটের রাস্তায় মারা গেছে। সাথে আরও 4 জন ছিল, আর কলেজের ভেতরে আরও 6 জন ছিল। রাস্তার ওই 5 জনকে আমি মারছি, আর ভেতরেরগুলোকে পুলিশের সাথেই গোলাগুলিতে মারা গেছে। ওরা সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কি এত কিছু হয়ে গেছে আর আমাদের জানালি না? কিভাবে কি হয়েছে খুলে বল। আমি ওদের সেদিন রাতের সব কাহিনী খুলে বললাম। তারপর কমিশনার স্যারের সাথে যেসব কথা হয়েছে সেগুলোও বললাম। এখন বল, তোরা কি আমার সাথে যোগ দিবি? নাহলে বল, আমি তোদেরকে জোর করবো না।
আরে কি বলিস, আমরা সবাই তোর সাথে আছি। কিন্তু আমার বাবার থেকে মত নিতে হবে। আমি তোর বিষয়ে তোর বাবাকে বলছি, শ্বশুর আব্বা রাজি হয়েছে। আর শোন, আজ 11টায় একটা মিটিংয়ে যেতে হবে সবাইকে, তাই সবাই এখনই বাসায় গিয়ে রেডি হয়ে আয়। আর এতক্ষণ যা কিছু বললাম তার সব কিছু যেন সিক্রেট থাকে, এমনকি তোদের মা বাবাও যেন জানতে না পারে। এরপর সবাই মিটিংয়ে গেলাম। সেখানে অনেক অফিসার ছিল, তারাও আমার দেওয়া শর্তে রাজি হলো। এরপর ঠিক হলো আমাদের স্পেশালভাবে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। মিটিং শেষ করে আমরা কমিশনার স্যারের সাথে স্টেশনে আসলাম। স্যারকে বললাম, স্যার আমাদেরকে যেখানে ট্রেনিংয়ে দেওয়া হবে সেখানকার একটা কলেজে ভর্তি করে দেওয়া হলে আমাদের পড়াশোনাও চালিয়ে যেতে পারবো। আমি সব ব্যবস্থা করে দেব, তোমরা চিন্তা করো না। আর সামনের মাসের 1 তারিখ থেকে ট্রেনিং শুরু হবে। তারপর চলে আসলাম। পরদিন কলেজে গেলাম। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় কেউ আমার পিঠে হাত রাখলো। বন্ধুরা সব আমার পিছিয়ে দাঁড়িয়ে এক এক করে উঠে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি মিহি। ওরা চলে গেল কেন? আমি ইশারায় চলে যেতে বলছি। কেন? ও মা, তোমার সাথে কথা বলবো, সেখানে ওরা থেকে কি করবে? তাছাড়া ভাই ছিল না ওদের সাথে, আমার বুঝি লজ্জা শরম নাই? ওরে আমার লজ্জাবতী লতা রে, দেখি দেখি তাকাও আমার দিকে। মিহি আমার দিকে তাকাতে ওর গালে একটা কিস করে দিলাম। এই কি করছো? সবাই দেখছি তো। ও তা মানে আড়ালে করতে সমস্যা নেই, ওকে চলো পার্কে যাই। তারপর ভালো হচ্ছে না কিন্তু। ভালো তো তুমি আমার সাথে করছো না, আমি যে কথাটা তোমার মুখ থেকে শুনতে চাইছি সেটা বলছো না। আরে বাবা বলো তো, এত উতালা হইও না। একদম বাবু বলবো না। আজকে তোমার সাথে বিয়ে হলে কালকেই তোমাকে একটা বাবু গিফট করতে পারবো। ওকে ওকে, তো কি বলে ডাকবো তোমায়? যা খুশি বলো, কিন্তু বাবু বলে ডাকবে না। ওকে চলো ফুচকা খেতে যাব। আগে তোমার ফুল ডিটেলস বলো। আজকে বাসে গিয়ে যদি বলতে না পারি তাহলে নিশ্চিত আমাকে বাসা থেকে বের করে দেবে। ওকে বলছি। এরপর মিহি ওর ফুল ডিটেলস বললো। এবার চলো ফুচকা খেতে। এই তুমি না ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যাও তোমার ক্লাস চলছে আর তুমি যাবে ফুচকা খেতে? যাব না, আগে ফুচকা খাবো তারপর ক্লাসে যাব। না, আগে ক্লাস করবে, ক্লাস শেষে তোমাকে ফুচকাও খাওয়াবো আর ঘুরতেও নিয়ে দেবো। যাও ক্লাসে যাও। বাবুটা সরি আর বলবো না। তোমার কথা শুনে ক্লাসে যাচ্ছি। ক্লাস থেকে বের হয়ে যেন তোমাকে দেখতে পাই, না হলে কিন্তু। আরে কথায় কথায় রেগে যাও কেন? যাও, তোমার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকবো। চলে গেল ক্লাসে। বন্ধুরা ফিরে আসলো। দেখছি শালা আমার সামনে আমার বোনের সাথে প্রেম করে, ওকে কিস করে। কথা ছিল আমার লাইনটা সেট করে দিবে, সেখানে নিজেই খাম্বা গেড়ে বসে গেল। এই সম্মান দিয়ে কথা বলবি, 2 দিন বাদে তোর দুলাভাই হব। রাখ তোর সম্মান। আর 13 দিন বাকি আছে ট্রেনিংয়ের। 13 দিন পর অন্য কোথাও চলে যেতে হবে 1 বছরের জন্য। এর ভেতরে শ্রাবণী নাইম যে মেয়েকে ভালোবাসে, মেয়ের বেস্ট ফ্রেন্ড, যদি আমাকে দেখতে না পেয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলে তখন আমার কি হবে? তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর ভেতরে যদি আমার লাইনটা সেট করে না দিস তাহলে তোর এই ভিডিও আমি বাবাকে দেখাবো। তারপর কি হবে তুই নিজেই ভেবে দেখ। আর ভাই রাগ করিস কেন? আমি কি বলছি তোর লাইন সেট করে দেবো না? আর আমার সাথে মেয়ের ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হলে তোর বিষয়টা ওকে বললে তোকে তো কেলানি দিবেই, সাথে আমাকেও দেবে। আমি এত কিছু বুঝি না, 1 সপ্তাহের ভেতর সব ঠিক করে দিবি। আচ্ছা দেবো, এখন চল ক্লাসে যাই। ক্লাসে চলে গেলাম। 12:37 বাজে। সেই 1 ঘন্টা আগে থেকে মিহির ক্লাসের সামনে দাঁড়িয়ে আসছি। 40 বাজতেই স্যার বেরিয়ে গেল। তারপরে মিহি আর ওর বান্ধবীরা বেরোলো, ওদের নিয়ে চলে আসলাম ক্যান্টিনে। সবার জন্য ফুচকা অর্ডার করলাম। মিহি সহ মিমের বান্ধবীরা মোট 5 জন। আর মিহি আমাকে ওদের সাথে পরিচয় করে দিল। আমি ওদের সাথে কথা বলে একটু ভাব জমানোর চেষ্টা করছি। মাঝে মাঝে মিহির দিকে তাকাচ্ছি। এমনিতে মেয়েরা ঝাল বেশি দিয়ে ফুচকা খায়। তারপর মিহি রেগে গেছে, তাই ঝালে আর রাগে মিহির গাল লাল হয়ে গেছে। আমি ওকে এই অবস্থা দেখে আবারও 1 দফা প্রেমে পড়ে গেলাম। তার বান্ধবীর সাথে কথা বলে ওকে আরও বেশি রাগানোর চেষ্টা করছি। আগে 1 প্লেট খেয়েছিল আর এখন প্লেট খাচ্ছিল। প্লেট শেষ হতেই পাশ থেকে টাকা বের করে ওর বান্ধবীদের বলল। মিহি বলল, তোরা যা পারিস খা, আমি ওকে নিয়ে যাচ্ছি বলে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে দাঁড় করালো। এরপর টেনে নিয়ে যেতে লাগলো। আমি ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে গেছে। মিহি চোখ রাগে লাল হয়ে গেছে। আমি নিশ্চিত এখন কোনো কথা বললে আমার কপালে দুঃখ আছে। আমি চুপচাপ ওর সাথে যেতে লাগলাম। ক্যাম্পাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কলেজ গেট থেকে বেরিয়ে একটা রিক্সা ডাক দিল। এরপর রিক্সা উঠে আমাকে বলল, তাড়াতাড়ি ওঠ। আমিও উঠে পড়লাম। এখনো কলার ছাড়ে নাই। আমি তো ভয়ে দর করে ঘামছি আর আমার রুমালটা দিয়ে কপালের ঘাম মুছছি। ওই তোর বাসার ঠিকানা বল।
কেন? বলার সাথে সাথেই কলার ছেড়ে চুল হলো। তোর এই ঝাঁকানি শুরু। আমার মুখ দিয়ে যেই আহ শব্দটা বেরিয়েছে সে অমনি আমার হাত থেকে রুমালটা নিয়ে মুখে ভরে দিল। এরপর রিক্সায় বসে যত রকমভাবে মারা যায় সকলভাবে মারলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ওই তোর বাসার ঠিকানা বলতে বললাম না? আমি ওর কথা শুনে ওর মুখের দিকে তাকালাম। ওর চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে নিলাম। তারপর চুপচাপ বাসার ঠিকানা বলে দিলাম, কারণ খুব ভালো করে জানি এখন ওর কথা না শুনলে আবার আমার কপালে কেলানি আছে। এই কথা এতটা ঠিক বুঝে গেছি। একটু বাদে রিক্সা আমার বাসের সামনে গিয়ে থামলো। ফের আমার কলার ধরে নামালো। তারপর মিহি নিজেই ভাড়া মিটিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে কলিং বেল বাজালো। আম্মু এসে দরজা খুললো। দরজা খুলতে আম্মু হা হয়ে গেল। মুখ যেন আর বন্ধই হবে না। চোখের সামনে নিজের ছেলের কলার একটা মেয়েকে ধরে রাখতে দেখলে যা হয় আর কি। মিহি চোখ গরম করে আমার দিকে তাকালো, জানতে চাইছে ওই মহিলাকে। আমার আম্মু। আর আম্মু ও মিহি, তোমাদের যার ছবি দেখেছিলাম। মিহি আমার কলার ছেড়ে আম্মুকে পা ছুঁয়ে সালাম করলো। থাক মা, ওই তুই চেয়ে চেয়ে দেখছিস কি? মেয়েটাকে নিয়ে ভিতরে আয়। আমি ভিজে গেল মেয়েটা। আম্মুর কথা শুনে মনে হচ্ছে আমি এই বাসার চাকর। হায় মা, ভিতরে আয়। আম্মু মিহির হাত ধরে ভিতরে নিয়ে গেল। এরপর ভাবিকে ডাক দিল। দিয়া মা, কই তুই? দেখ কে এসেছে আমাদের বাসায়, দেখ। কে এসেছে মা? আরে নিজে এসে দেখে যা। ভাবি কিচেন থেকে বেরিয়ে দেখে একটা মেয়ে মার সামনে সোফায় বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। ভাবি তাদের সামনে চলে আসলো। সামনে এসে দেখে মেয়েটা আর কেউ নয়, মিহি। কেননা ফ্যামিলির সবাই মেয়ের ছবি দেখেছিল। ভাবির সাথে সাথে মেয়েকে জড়িত হলো। একটু পর ছেড়ে দিয়ে, মা, মেয়ে জীবনে একটা কাজের কাজ করেছে। এমন একটা সুন্দর মেয়েকে আমার যা হিসাবে পছন্দ করেছে। আমি দরজায় দাঁড়িয়ে ওদের কাহিনী দেখছি। আমার দিকে কারো কোনো খেয়াল নেই। আমি কোনো কথা না বলে নিজের রুমের দিকে যেতে লাগলাম। তখন মিহি বলে, আন্টি জানেন আপনার ছেলে কি করেছে? দেখি মা, আমার ছেলেকে ভালোবাসিস, আবার আমাকে আন্টি বলছিস। আন্টি নয় আম্মু বল, আম্মু। আর কি করছে বেয়াদবটা, বল। আম্মু, তোমার ছেলে আমার সামনে আমার বান্ধবীদের সাথে ফ্ল্যাট করে। তুমি বলো কোনো মেয়েকে এটা সহ্য করতে পারে? পরে আমি যখন ওর দিকে রেগে তাকালাম, ও আরো বেশি করে ফ্ল্যাট করতে শুরু করলো। তাই ওর কলার ধরে তোমার কাছে নিয়ে আসছি। ভুল কিছু করলে মাফ করে দিবেন। তুমি কোনো ভুল কিছু করো না বোন। একদম ঠিক করেছিস মা। আমি সিঁড়ি দিয়ে উঠলে তাদের কথা শুনছি। মাঝপথে উঠতেই, এই যে নবাব সাহেব, দাঁড়ান, একটু এদিকে আসেন। আমি বুঝতে পারছি এবার আম্মু আর ভাবি মিলে সার্ফ এক্সেল দিয়ে ধোলাই করবে। তাড়াতাড়ি উঠে রুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। বাইরে থেকে আম্মু বলছে, তুই আমার মেয়েটাকে কাঁদিয়েছিস, আজকে তোর খাবার বন্ধ। আগে রুম থেকে বের হ, তারপর তোকে দেখছি। আমি খাবো না আর দরজাও খুলবো না। বিয়ার গিলস বলছে মানুষ খাবার ছাড়া 4 সপ্তাহ বেঁচে থাকতে পারে। আমি আরো কিছুদিন বাঁচতে চাই। দরজা খুললে আজকেই মারা পড়বো। তাই তোমরা এখন আসতে পারো। থাক ভিতরে, বাহিরে আসলে আজ তোর খবর আছে। এরপর তারা চলে গেল। আমিও ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছে বলতে পারবো না। ঘুম ভাঙার পর ফোনে হাতে নিয়ে দেখি 6:30 মতো বাজে। আমি উঠে বাথরুমের দিকে এগোতে লাগলাম ফ্রেশ হওয়ার জন্য। পরক্ষণে দুপুরের ঘটনাটা মোড়ে পড়ে গেল। ফ্রেশ হওয়ার শব্দ না করে দরজা খুললাম। মাথা বের করে দেখার চেষ্টা করলাম রুমের আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই। আমি রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসলাম। নিচে তাকাতে দেখি মা, ভাবি আর মিহি 3 জন মিলে টিভি দেখছে আর গল্প করছে। মিহি এখনো তার পাশে যায় না। আমাকে কেউ দেখে নাই। আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা। আমি সিঁড়িতে বসে জুতা খুলে হাতে নিলাম। এরপর শব্দ না করে নিচে নামলাম। নেমে চুপি চুপি দরজার দিকে এগোলাম। দরজা থেকে 3 হাত মতো দূরে থাকতেই এই দাঁড়া। আমি সোজা দাঁড়িয়ে গেলাম। তার দিকে তাকিয়ে দেখি আম্মু বসা থেকে উঠছে। আর তার কথা শুনে ভাবি ও মিম আমার দিকে তাকালো। মুহূর্তে তারা আবার দরজাল রূপে ফেরত আসলো। আমি আর না দাঁড়িয়ে এক দৌড়ে বাসার বাইরে চলে আসলাম। পিছন থেকে তারা কিছু বলছে, কিন্তু আমি আর সেদিকে খেয়াল করে নাই। এরপর আমাদের বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। দেখি সবগুলো বসে আড্ডা দিচ্ছে। আমি ওদের সাথে যোগ দিলাম। 10টার দিকে সবাই বাসার দিকে রওনা দিল। নাইম বন্ধু, আমি কি আজকে তোর বাসায় থাকতে পারি? কি ব্যাপার, তোর লক্ষণ ভালো ঠেকছে না আমার কাছে। দূর বেড়া, মজা করিস না, এমনিতেই প্যারায় আছি। কেন, আজকে আবার কেলানি দিচ্ছে নাকি? আরে ভাই কি বলবো, আজকে কলেজ থেকে সকলের সামনে নিয়ে আমার কলার ধরে টেনে নিয়ে গেছে। কোথায় জানিস? শুধু আমার বাড়ি। আমার মার কাছে গিয়ে বিচার দিছে। ওদিকে মা তো ওর ছবি দেখে ওকে প্রশ্ন করে ফেলছিল। ওকে আজকে দুপুরের সব কাহিনী খুলে বললাম। ফলস্বরূপ আমি এখন বাসা ছাড়া।
তোর বোন হয়তো এখন আমার বাসায় বসে আছে, আজকে রাতটা থাকতে দে প্লিজ, কালকে মার রাগ কমে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। নাইম এতক্ষণ আমার কথা শুনে হাসতে হাসতে রাস্তায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। ওই বেটা, আমি পারছি না আমার জ্বালায়, আর তুই আমার কথা শুনে হাসছিস। সরি ভাই, কিন্তু কি করব, তোর কাহিনী শুনে হাসি আটকে রাখতে পারছি না। এরপর দুজনে হেঁটে হেঁটে দীপ্তদের বাসার দিকে যাচ্ছি। ওর সামনে একটা সেলুন বাঁধলো। সেলুনে চুল কাটতে দেখে মিহির চুল ধরে ঝাঁকুনের বিষয়টা মনে পড়ে গেল। আমি নাইমকে নিয়ে সেলুনে ঢুকলাম। কিরে বেটা, আমার বোনের ভয়ে চুল কাটতে আসছিস? কি করব বল, প্রতিদিন ওই রকম করে চুল ধরে ঝাঁকালে আমার টাকা তো বেশি দিন লাগবে না। আমি ছোট দিয়ে চুল কাটলাম আর সাদের চুলগুলো। এরপর নাইমের সাথে ওর বাসায় চলে আসলাম। নাইম আমাকে আন্টির সাথে পরিচয় করে দিল। আন্টি আমাকে ডিনারে করতে ডাকলো। তো নাইম বলল, আম্মু, মিহি কই? তাকে তো দেখলাম না। মিহি ওর কোন বান্ধবীর বাসায় আছে, আর আজ রাতে সেখানেই থাকবে। আমার ধারণাই ঠিক, মিহি এখনও বাসায় ফেরেনি, আমাদের বাসায় আছে। আন্টির কথা শুনে আমি আর নাইম একে অপরের দিকে তাকালাম। ডিনার করে নাইমের সাথে ওর রুমে চলে আসলাম। কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে নাইমের বাসা থেকে ওর টু শার্ট প্যান্ট পরে কলেজে আসলাম। সাথে নাইমের একটা ক্যাপও পরে এসেছি। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প দিচ্ছিলাম। নাইম একটু ক্যান্টিনে গেছিল। এক পর্যায়ে আমার পিছন থেকে মিহির কণ্ঠস্বর শুনলাম, রাকিব ভাইয়া, আজ মেঘ আসেনি? রাকিব আমার দিকে তাকাতেই আমি চোখ টিপ দিলাম। রাকিবও বুঝে গেল। না, মেঘ তো কাল নাইমের সাথে গেছিল, ওরা এখনো আসেনি। ওকে আসলে প্লিজ আমাকে একটু জানাবেন। আচ্ছা। মিহি চলে গেল। ধন্যবাদ দোস্ত। হালা, কোনো ধন্যবাদই কাজ হবে না, ক্যান্টিনে চল। না জানি মিহি জানতে পারলে আমার কি হাল করবে। মার খাওয়ার আগে পেট পুরে খেতে হবে, যাতে করে মার সহ্য করতে পারি। কি আর কি করার, নাইম আসলে সবাই মিলে ক্যান্টিনে গেলাম। সবগুলো খাদক, শালার পুরো 2000 টাকা বিল উঠাইছে। এত কষ্ট করে ফাঁকি দেওয়ার টাকা শালার শেষ করে দিল। খাওয়ার পর সবাই বসে রেস্ট নিচ্ছি। কোন সময় মিহির আগমন। ওই, তুই কাল রাতে বাসায় ফিরিস নাই কেন? বেশ ভালোই বুঝতে পারছি মিহি আমার উপর রেগে আছে এবং আমার কপালে দুঃখ আছে। আমি ওর কথা শুনে আমি মাথা নিচু করে রাখলাম। কথা বলছিস না কেন? টাকা আমার দিকে। আমি ওর দিকে তাকলাম, রেগে কথা বলছে। দেখি মিহির চোখ টলমল করছে, মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে। ওটাতে আমাকে জড়িত হলো। তুমি আমার উপর রেগে আছো সোনা, আর কখনো এমন করবো না। প্লিজ কথা বলো আমার সাথে। আই লাভ ইউ সোনা। আমি তো মিহির ব্যবহারে অবাক হয়ে গেছি। ক্যান্টিনের সবাই আমাদের দেখছে। আমি বন্ধুদের ইশারা করে সবাইকে বের হয়ে যেতে বললাম। ওরা ক্যান্টিন ফাঁকা করে দিল। মিহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে কান্না করছে আর বলছে, প্লিজ কথা বল আমার সাথে। আই লাভ ইউ বলছি তো সোনা, আই লাভ ইউ এ লট। আমি আর কখনো তোমার উপর রাগ করবো না, তোমাকে মারবো না। প্লিজ, তোমার সব কথা শুনে চলবো। প্লিজ কথা বল আমার সাথে। সত্যি তো, আমার সব কথা শুনে চলবে? মিহি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার সব কথা শুনে চলবো। এই পাগলি, কাঁদছো কেন? কান্না থামো। মিহির চোখ মুছে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি কান্না থামো, নাহলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। সাথে সাথে মিহির কান্না থামিয়ে দিল, কিন্তু ফোপাচ্ছে। দেখে তাকাও আমার দিকে, চোখ মুখের কি অবস্থা করছো তোমাও নেই রাতে। মিহির চোখ শুধু ফোপাচ্ছে। ওকে বলতে হবে না। আমি আবার মিহির জন্য খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। আমি মিহিকে খাইয়ে দিচ্ছি। মিহি চুপচাপ খাচ্ছে। ভালোই বুঝতে পারছি কাল রাতে খাবার খায়নি। খাওয়া শেষে মিহিকে নিয়ে কলেজের পাশের পার্কে গেলাম। দুজনে একটা বেঞ্চে বসলাম। মিহি আজ একেবারেই চুপচাপ। একটু পর আমি মিহির কোলে মাথা দিয়ে বেঞ্চের উপর শুয়ে পড়লাম। মিহি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আমাকে ঠেলে বেঞ্চ থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে মিহির দিকে তাকালাম। মিহির দিকে তাকিয়ে দেখি মিহি আবার সে আগে মুডে ফেরত এসেছে। ওই, তুই চুল কাটলি কেন? কার অনুমতি নিয়ে চুল কাটছিস? কার আবার অনুমতি নেবো? আমার চুল আমি কাটছি। চুল তোর হতে পারে, কিন্তু তোর চুলের ওপর তোর থেকে আমার অধিকার বেশি। তুই কি করে করবি আমি জানি না, কিন্তু এক সপ্তাহের ভেতরে যেন তোর মাথায় আগের মতো লম্বা লম্বা চুল দেখতে পাই, না হলে। আমাকে কথাগুলো বলে মিহি চলে গেল। আমি এখনো সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কাকে ভালোবাসলাম, কথায় কথায় ছেড় দেয়। আমি একটু পর পার্ক থেকে বেরিয়ে আসলাম। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। কোথায় ছিলি বাবা তুই? মায়ের উপর রাগ করে এভাবে চলে যাবি? আম্মু কান্না করো কেন? আমি তো কোথাও যাইনি, এই তো তোমার সামনে দাঁড়িয়েছি। খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। তুই ফ্রেশ হয়ে আয়, আমি এক্ষুনি খাবার দিচ্ছি তোকে। খাবার খাওয়ার পর ঘুমালাম। বিকেলে বন্ধুর সাথে আড্ডা দিয়ে কাটালাম। সন্ধ্যার একটু পর বাসায় আসলাম। রাতে সবাই একসাথে ডিনার করছি।
এমন সময় কমিশনার স্যার ফোন দিল। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে আসলাম। কি রে, হঠাৎ কে ফোন দিছে যে খাবার ছেড়ে উঠতে হচ্ছে? কথা বলে এসে বলছি। আমি বাসার বাইরে চলে আসলাম, কল ব্যাক করলাম। হ্যালো স্যার। মেঘ, তোমার ভাইয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা হয়েছে। কাল সকালে তোমার ভাইকে আমার সাথে দেখা করতে বলবে, আর তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে বিকালে দেখা করবে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। কথা বলা শেষ করে আবার বাসায় ফেরত আসলাম। তারপর সবাইকে ভাইয়ের চাকরির বিষয়টা জানালাম। সবাই খুব খুশি হয়েছে। আমি আমার রুমে গিয়ে মেহিকে ফোন দিলাম। মেহি কেটে দিল, আবার ফোন দিলাম, আবারও কেটে দিল। পরপর 5 বার কল দিলাম, 5 বারই কেটে দিল। এবার টেস্ট করলাম। শোনা, এখন আমার উপর রেগে আসো? আমি চুল কেটেছি তার একটা কারণ আছে। কাল দেখা করো, সব খুলে বলো। প্লিজ ফোন রিসিভ করো, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, প্লিজ। টেক্সট দেওয়ার 1 মিনিট পর কল দিলাম। এবার রিসিভ করলো। শালা কুত্তা, হাতি, গন্ডার, জলহস্তি, তুই আমাকে একটু ভালোবাসিস না। কে বলবো? আমি অনেক অনেক ভালোবাসি তোমায়। না, তুই আমাকে ভালোবাসিস না। যদি ভালোবাসতি তাহলে আমাকে একবার হলেও ফোন করতি। তুই আমাকে একটুও ভালোবাসিস না। তাহলে তো তুমিও আমাকে ভালোবাসো না। আমি তোমাকে কল দিয়েছি, টেক্সটও করেছি, সেই হিসেবে আমি তোমাকে ভালোবাসি, বরং তুমি আমাকে ভালোবাসো না। তুই একটা যা, ব্রেকআপ তোর সাথে, আর কল দিবি না আমাকে। যাক বাবা, কেটে দিল। কেমন বললাম যে মহানে রেগে গেল। আমি আর ফোন দিলাম না, ঘুমিয়ে গেলাম। সকালে সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করে বাবার সাথে ভাইও বেরিয়ে গেল। আমি আর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে কলেজে আসলাম। প্রতিদিনের মতো বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। এখন কলেজে আসলে সবসময় মনে ভয় থাকে কখন কোন দিক দিয়ে মিহি আমার উপর হামলা করে। আমার সামনে নাহিম, শিয়াব আর রাকিব বসেছিল। হঠাৎ নাহিম উঠে এক দৌড়ে কলেজের ভেতরের দিকে চলে গেল। পরপরে রাকিব আর শিয়াব দুজনে উঠে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। আমরা বাকি কজন কিছুই বুঝলাম না। আমরা সবাই চারিদিকে তাকিয়ে দেখছি কেমন ঘটনা ঘটছে যে ওরা এভাবে কেটে পড়লো। এরপর উজ্জ্বল, ইসমাইল আর স্বপ্নিল তারা দেখলাম ক্লাসে দৌড় দিছে। কিরে, তোরা সবাই একে একে চলে যাচ্ছিস কেন? এমনি ভাই, একটা কাজ মনে পড়ে। ঘন্টাখানিক পর তোর সাথে আবার দেখা হবে। বাই। ক্যাম্পাসে যারা ছিল সবাই এক এক করে কলেজের ভেতরের দিকে চলে যাচ্ছে। আমি তো কিছু বুঝলাম না। এবার ভালো করে চারপাশ তাকিয়ে ওদের এভাবে চলে যাওয়ার কারণ খুঁজছি। গেটের দিকে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। মেয়ের হাতে হকি স্টিক নিয়ে আমার দিকে আসছে। মিহি কলেজ প্লাস এই এলাকার নাম করা গুন্ডি হিসেবে চেনে। তার উপর আবার বাবা কমিশনার, কে কি বলবে। শালারা আবারও আমাকে বাঘিনীর মুখে ফেলে পালিয়েছে। আমি এক পা করে পিছাচ্ছি। মেয়ে দূর থেকে চিৎকার করে বলল, আর এক পা পেছনে তোর পা আমি ভেঙে দিব। আমি বুঝতে পারছি আজকেও আমাকে খেলাবে। আমি মনে মনে শয়তানে বুদ্ধি আটলাম, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার তোমার ফাঁদে আটকাবো। মিহি আমার কাছে আসতে খেয়াল করলাম ওর চোখ মুখ ফুলে আছে, চুলে এলোমেলো, তবে অসাধারণ লাগছে। মিহি একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি খেয়ালই করে নাই যে আমার একেবারে কাছে চলে এসেছে। আমার কাছে এসে আমার গালে একখান মেরে দিল। আরে ভাই কিস না থাপ্পড়। আমার ধ্যান ভেঙে গেল। এটা কি হলো? গাল কি আপনার বাপেন নাকি সরকারি? যখন তখন এসে মেরে যান। না শোনা, গালটা আমার বাপেরও না, সরকারিও না, আমার বরের। ওই ফাজিল মেয়ে, কি বলেন এসব? আমার এখনো বিয়ে হয়নি, আর আমি যে কোনো প্রতিবন্ধী বিয়ে করব, কিন্তু আপনাকে না। বিয়ে করার খুব শখ না? বিয়ে পরে করিস, আগে মিষ্টি তো খেয়ে নে। কি মিষ্টি? মিষ্টি আমার খুব প্রিয়। তাহলে তো বেশি করে দিতে হয়। একটু বেশি দিয়েন। ওকে দিচ্ছি, নে। বলে হকি স্টিক উপরে ওঠালো আমাকে মারার জন্য। অমনি আমি এক পায়ে গিয়ে ওর মাথা ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম, যাতে তার হকি স্টিকটা পড়ে যাওয়ার শব্দ শুনলাম। মিহি কল্পনাও করতে পারেনি যে আমি ওকে এভাবে কিস করে বসবো। 2-3 মিনিট হওয়ার পর মিহি চালানোর জন্য ছটফট করতে শুরু করলো। আমি জোর করে 5 মিনিটের মতো করে ছেড়ে দিলাম। ছেড়েতেই চড়, থাপ্পড়, কিল, ঘুষি যেতে পারে আমার বুকে মারতে লাগলো। শালা শয়তান, কুত্তা, ছাগল, এতক্ষণ কেউ করে? আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি যদি মরে যেতাম। বলে আমার বুকে মুখ লোকালো। দেখে দেখি আমার শোনটা লজ্জা পেয়েছে নাকি। বলার সাথে সাথে আরেক দফা মার চললো। কাল তুমি কত মিস করেছিলাম জানো? তুমি একবারও আমাকে ফোন দাওনি। কই দিয়েছিলাম তো। তাছাড়া সব সময় কি আমাকে ফোন করতে হবে নাকি? তুমিও তো করতে পারতে। জি, তোমাকেই করতে হবে। যাই হোক, এখন জলদি প্রপোজ করো। মানে? বারে, কাল ব্রেকআপ করলো না, এখন প্রপোজ না করে আমাকে জোর ধরছো কেন? কি? তাহলে তুই আমাকে কিস করলি কেন? তুমি ব্রেকআপ করছিলে, আমি তো আর করে নাই, তাই আমি আমার গার্লফ্রেন্ডকে কিস করতে পারি। তুমি কোন হিসেবে আমাকে ধরছো? আমিও আমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি। তুমি নিজেই কাল বিনা কারণে আমার সাথে ব্রেকআপ করছো,
আমার ফোনে অটো কল রেকর্ড চালু আছে, চাইলে শোনাতে পারি। কি প্রপোজ করবা নাকি আমি চলে যাব? বলে পিছনে ফেলাম। মিহি আমার মাথায় হাত দিল, কিন্তু হাত ফসকে গেল। মনে হয় চুল ধরতে চাইছিল, কিন্তু চুল একেবারেই ছোটো হওয়ায় হাত ফসকে গেছে। আমার খুব হাসি পেল, কিন্তু চেপে রাখলাম, কারণ এখন হাসলে নির্ঘাত মেরে হসপিটালে পাঠিয়ে দেবে। আমার হাত ধরে পিছনে ফেলো। আমি ওর দিকে তাকিয়ে চোখের ইশারা জিজ্ঞেস করলাম, কি? আই লাভ ইউ। এটা কি? কেন প্রপোজ করলাম, জলদি এক্সপেক্ট করো। এটা কি ধরনের প্রপোজ? এ তো সরাসরি থ্রেট দাও। হাঁটু গেলে নরম সেটা ভালো করে করো, তারপর ভাববো। মিহি বলল, আমি আর পারবো না, অ্যাকসেপ্ট করলে করো, না হলে ভাগ। ওকে, দেখি প্রীতিকে খুঁজতে হবে। ওকে প্রপোজ করলে নিশ্চিত অ্যাকসেপ্ট করবে। এক পা এগিয়ে দেয়, পা ভেঙে হাতে ধরিয়ে দিব। বললেই হলো, আমার তো মন চায় কাউকে ভালোবাসতে, কারো ভালোবাসা পেতে। তুই আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবি না। তোর যত ভালোবাসা দরকার সব আমার থেকে নিবি। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তোমার থেকে কেমনে ভালোবাসা নেবো? উফ, একই কথা ঘুরে ফিরে। কি করবো বলো? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এতক্ষণে প্রপোজ করতে। ওকে ওকে করছি। হাঁটু গেড়ে বসলো। শোনো, তোমাকে খুব খুব ভালোবাসি। সারা জীবন এইভাবে ভালোবেসে যেতে চাই। দিবে কি তোমাকে ভালোবাসার অধিকারটুকু? আমি কি আপনাকে ভালোবাসি নাকি? সোনা কাহে বলছেন? ঠিক করে প্রপোজ করেন। মিহির আগে বিষাক্ত সাপের মতো ফোঁস ফোঁস করছে, যেন হাতের কাছে পেলে এক সোলে ছবি করে দেবে। এই যে শোনেন, আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, সেই প্রথম দেখায়। সারা জীবন এইভাবে ভালোবেসে যেতে চাই। সারা জীবন আপনার পাশে থাকতে চাই। আপনাকে আমার পাশে চাই। আপনার বাবুর মা হতে চাই। দিবেন কি আপনাকে ভালোবাসার অধিকারটুকু, আপনার পাশে থাকার অধিকারটুকু? আমার সময় লাগবে ভাবার জন্য। কাল উত্তরটা দেই। এমনিতে আগে থেকেই রেগেছিল। আমার কথা শুনে যেন তেলে বেগুনে জ্বলে উঠলো। কি আমি শুনতে পাইনি, ঠিক করে আরেকবার বলবেন প্লিজ। আমি বুঝতে পারছি এই ঠান্ডা আবহাওয়া ঝড় আসার পূর্ব লক্ষণ। বলছি যে চুপ, কোনো কথা বলবি না। শুধু হ্যাঁ ছাড়া তোর মুখ দিয়ে আর কোনো শব্দ বের না হয়, না হলে। কি আবার থ্রেট দেওয়া হচ্ছে? এটা কোনো প্রপোজ হলো? ফুল ছাড়া কেউ প্রপোজ করে? আপনার কাছে তো কোনো ফুল দেখতে পাচ্ছি না। যান ফুল এনে তারপর করেন। যান ফুল এলে প্রপোজ করেন, তারপর সব ঠিক মনে হলে তবেই অ্যাকসেপ্ট করব। আনছি ফুল, তুই যেমন দাঁড়িয়ে আছিস তেমনই থাকবি। যদি এখান থেকে এক চুল নড়েছিস তো এই ফুল দিয়ে মালা করে তোকে মেরে তোর গলায় ঝুলাবো। মেয়ে চলে গেল ফোন আনতে। আমি পড়েছি মহাজালা। দেখছি একটু বেশি টাকাতে গিয়ে এখন আমারই বাস যাচ্ছে। কলেজ থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটলেন ফুলের দোকানে যাওয়া যায়। সেখানে 10 মিনিটের বেশি হয়ে গেল। মিহির আসার কোনো নাম গন্ধ নেই। কি আমাদের সবাই একটু আগে আমার আর মিহির কাহিনীটা দেখছি। এখন সবাই আমাকে ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসছে। আর আমার বন্ধুরা, ওদের কথা আর কি বলবো, শালা সবগুলোই হারামি। আমি এখানে কড়া রোদ্রের মাথায় উপরে ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি, আর ওরা যার যার ফোনে ভিডিও অন করে আমার চারপাশে ঘুরছে আর আমাকে পচাচ্ছে। মনে হচ্ছে সবগুলোকে মেরে হসপিটালে পৌঁছে দেয়। কিন্তু মিহির কথাগুলো মনে পড়লে নড়ার সাহস পাচ্ছি না, না জানে পরে আমার কি হাল করে। একটু পর দেখলাম মিহি গেট দিয়ে ঢুকছে, এক হাতে ফুল, অন্য হাতে হকি স্টিক। ঢুকে আমার দিকে তাকাতে জায়গায় দাঁড়িয়ে গেল। এদিকে আমার বন্ধুরা আমার চারপাশে ঘুরতে ঘুরতে আমাকে পচাচ্ছে, প্লাস সেগুলো ভিডিও করছে। নাইম সবার থেকে বেশি বেশি করছে, হালায় নাচে নেচে আমাকে পটাচ্ছে। এটা দেখে মিহির রাগে ফেটে পড়ছে, দ্রুত বেগে আমাদের দিকে আসছে। সালারা কেউ খেয়ালই করেনি যে মিহি চলে আসছে। তারপর ওদের কর্মকাণ্ডগুলো নিজের চোখে দেখছে। ওরা ওদের মতো আমাকে পচাচ্ছে। আমি মিহির এগিয়ে আসা দেখে ওদের পরিণতি যে কি হবে এটা ভেসে হাসি পাচ্ছে, যার কারণে মুচকে মুচকে হাসছি। নাই মানে হাসি দেখে দাঁড়িয়ে গেল। কি রে শালা, পাগল হয়ে গেলি নাকি? হাসছিস কেন? ভাবছি আমাকে এভাবে বিপদে পড়তে দেখে আমাকে পচাচ্ছিস, তার উপর আবার এগুলো ভিডিও করছিস। এটা তোর বোন জানলে তোর কি হাল করবে? আর তোর পরিণতির কথা কি ভাবলে হাসি পাচ্ছে। মিহি তো আর দেখছে না যে আমি তোকে পটাচ্ছি আবার ভিডিও করছি। ওই যখন আসবে তখন আমরা চলে যাব। মিহি কিছু বুঝতে পারবে না। মিহি এতক্ষণ আমার কাছে চলে এসেছে এবং নাইমের শেষে যে কথাগুলো বললো সেগুলোও শুনেছে। নাইমের কথা শুনে হারামিরা সবগুলো আবারও হেসে উঠলো। ওরা হাসছে। এমন সময় মিহি এসে নাইমের কাঁধে হাত রাখলো। নাইম মিহির হাত ঝাড়া দিয়ে সরে দিল। মিহি আবারও নাইমের কাঁধে হাত দিল। ওই কেবে বলে নাহিম পিছে ফেলো। নাইমের কথা শুনে হারামিরা নাইমের পিছনে তাকালো। যে ওরা মিহিকে দেখলো ওদের কাঁপুনি শুরু হয়ে গেল, কেননা মিহি হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। তাছাড়া কলেজে মিহির মারামারি করা নিয়ে বেশ সুনাম আছে।
তাই কেউ তার সাথে ঝামেলা করতে চায় না। সবাই পেছনে ফিরে দৌড় দিতে দিল। ওই সবগুলো যেমন আছিস তেমনি ট্যাচুর মতো দাঁড়িয়ে থাক। মনে রাখিস, শরীরের যে অঙ্গ নড়বে ওই অঙ্গ ভেঙে যাবে। নাইম তো মিহিকে দেখে হা করে পড়ছে, মুখ থেকে লালা পড়ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। ওর ফেসের এখন এমন এক্সপ্রেশন যেন ছেড়ে দে মা, কেঁদে বাসি। কিরে, অ্যাটিস্টিকের মতো লালা ফেলছিস কেন? এখনই কাঁপতে শুরু করে দিয়েছিস? একটু পর তোর কি হাল করব তুই ভাবতেও পারবি না। মিহি নাইমকে উদ্দেশ্য করে বলল। নাইমের ফেসে কাঁদো কাঁদো এক্সপ্রেশন চলে আসছে। এখন তোর এক্সপ্রেশন যেমন আছে, আমি না বলা পর্যন্ত যেন চেঞ্জ না হয়। আর আমার কথার উল্টোপাল্টা হলে আমি কি করি মনে হয় খুব ভালো করেই জানা আছে তোর। এমনই যেন লালা ঝরতে থাকে। নাইম শুধু ঘাড় না হিরে মিহির কথার উত্তর দিল। মিহি এবার আমার দিকে এগোতে লাগলো। তা দেখে আমার মুখের হাসি হাওয়া হয়ে গেল। এমনিতে গরমের ভিতর রোদ্রে দাঁড়িয়ে ঘেমে গেছি, এখন মিহিকে এগিয়ে আসতে দেখে হয়ে গেছে করছি। এখন মনে হচ্ছে কেন যে এত বেশি রাগাতে গেলাম। মিহি আমার সামনে এসে দাঁড়াতেই আমি হাত তুলে সিগন্যাল দিলাম আমার চাপ পেয়েছে। মিহি আমার কাণ্ড দেখে হেসে ফেললো। পরক্ষণে আবার সেই গন্ডি মুডে ফিরে আসলো। মিহি চোখে ছোট ছোট করে আমার দিকে তাকালো। ওর তাকানোর ভঙ্গিটাই বলছে, যদি পালিয়ে যাস? প্লিজ আমি পালাবো না, কথা দিচ্ছি। যদি পালিয়ে যায় আমার বাসা তো চিনো, বাসায় গিয়ে মেরে এসো প্লিজ, নাহলে এখানে ব্লাস্ট হয়ে যেতে পারে। ওকে চল, আমিও যাব তোর সাথে। এই কি বলো এসব, তুমি মেয়ে হয়ে? চুপ, বেশি কথা বলবি না, নাহলে এখানে দাঁড় করিয়ে রাখবো। এই না না, তারপরও চল, আর তোরা যেমন আছিস তেমনই থাকবি। আমি এসে যদি শুনেছি যে তোরা নড়াচড়া করেছিস, তাহলে শাস্তি ডবল করে দিব। নাইমার বাকিদের উদ্দেশ্য করে বলল। আমি বাথরুমের দিকে এগোচ্ছি, মিহি আমার পেছনে আসছে। বাথরুমের থেকে একটু দূরে থাকতে আমি দৌড় দিলাম। দৌড়ে এসে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মিহি যেমন মেয়ে, ওকে বিশ্বাস নেই আমার সাথে ভেতরেও চলে আসতে পারে। মিহি সে দরজা ধাক্কাতে এলো। আমি দরজার ওপাশ থেকে বললাম, প্লিজ মাত্র 2 মিনিট ওয়েট করো। এমন করলে আমার তোমার কারোরই মান সম্মান থাকবে না, সবাই উল্টাপাল্টা ভাববে। আমার কথা শুনে মিহি আর দরজা থাকলো না। আমি 2 মিনিটের কাজ ছেড়ে বেরিয়ে আসলাম। বাথরুমের দরজা খুলে মাথা নিচু করে মিহি আমাকে এসে দাঁড়ালাম। মিহি কিছু বলছে না, চলো ওদের কাছে যাওয়া যাক। মিহি কিছু না বলে হাঁটতে শুরু করলো। আমি ওর পিছে পিছে যেতে লাগলাম। আবার ক্যাম্পাসে সেই জায়গায় ফিরে আসলো। ক্যাম্পাসে এসে আমার দিকে ফিরলো। আমি জায়গায় ব্রেক করলাম। মিহি আমার কাছে এগিয়ে ফুলগুলো হাতে ধরে আমার সামনে এনে হাঁটু গেড়ে বসতে গেল। আমি সঙ্গে সঙ্গে ওকে ধরে ফেললাম। তারপর ওকে বুকে জড়লাম। এরপর জোরে ধরে বলতে লাগলাম, তুমি জানো তোমার ফেসে রাগি এক্সপ্রেশনটাই আমার সব থেকে ভালো লাগে। প্রথমবার তোমায় যখন দেখেছিলাম তোমার মুখে এই রাগি ভাবটাই ছিল। আর প্রথম দেখাই তোমার এই রাগে ফেসটার প্রেমে পড়ে যাই। সকালে যখন আমাকে প্রপোজ করতে বললাম তখন তুমি রেগে যাও, তখন আমি তোমার এই রাগি ফেসটাই হারিয়ে যাই। তাই তোমাকে আরও বেশি রাগাতে থাকি। ভালোবাসার মানুষটার যে জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে তুমি বারবার সেইটাই চাইবে। আমিও তেমনই তোমার রাগি ফেসটা আরও কিছুক্ষণ দেখতে চেয়েছিলাম। এখন তুমি বলো আমি কি কোনো ভুল করছি তোমাকে একটু রাগিয়ে? পাগলে, আমি জানি তো তুমি রাগের মাথায় ব্রেকআপ করছো, তাই বলে আমিও কি রাগ করে ব্রেকআপ করে দেবো? তুমি জানো যখন তুমি ব্রেকআপ করছো আমি কতটা কষ্ট পেয়েছি, রাতে ঠিক করে ঘুমাতে পারিনি। তার জন্য সকালে তোমাকে একটু রাগালাম যাতে করে তুমি নিজে থেকে আমাকে প্রপোজ করো। সব কিছুই তো বললাম। এখন তোমার যদি আমাকে মারতে মন চায় তাহলে মারতে পারো। তুমি খুব খারাপ, খুব। খালি আমাকে কষ্ট দাও বলছে আর আমার বুকে কিল ঘুষি মারছে। আমি মিহিকে শক্ত করে দৌড়ে ধরলাম। মিহি আমার বুকে মাথা দিয়ে কাঁদছে। একটু পর শান্ত হলো। এতক্ষণ মিহিকে সামলাতে গিয়ে চারপাশের সব কিছু ভুলে গিয়েছিলাম। মিহি একটু শান্ত হতেই আমি খেয়াল করলাম আমরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। সামনে আমার হারামি বন্ধুরা মিহির কথা মতো যেমন অবস্থায় থাকতে বলেছিল তেমনভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছে। আমি মিহির হাত থেকে ফুলগুলো নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে ক্যাম্পাসের সকলের সামনে প্রপোজ করলাম। মিহিও আমার হাত থেকে ফুলগুলো নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। পাশ থেকে হাততালির আওয়াজ ভেসে আসলো। আমিও মিহি পাশে তাকে দেখলাম ক্যাম্পাসে উপস্থিত সবাই হাততালি দিচ্ছে। দেখে মিহি আমার বুকে মুখ লুকালো। বাবা, আমার গুণীটা দেখে লজ্জাও পায়। এই ভালো হচ্ছে না কিন্তু। ওকে ওকে, আমার শালাদের দিকে একটু দেখো। আর্মিদেরকে দেখে বললাম, এবার কতক্ষণ থাকবে, চলো ওদের কাছে যাই। আমিও মিহি ওদের কাছে গেলাম। ওদের কাছে গিয়ে দাঁড়াও। শালারা তখন আমাকে ভিডিও করছিল। এখন আমি ওদের কিছু ছবি তুলে রাখি, পরে কাজে লাগবে বলে আমি এক একজনের সাথে গিয়ে ওদের ছবি তুলতে লাগলাম। সবগুলো ঘেমে এক একার শার্ট টি শার্ট ভিজিয়ে ফেলছে। প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। কড়া রোদ্দুরের ভিতরে দাঁড়িয়ে আছে। সব শেষে নাইমের সামনে আসলাম। ব্যাগগুলো শার্ট টি শার্ট ঘামে ভিজলেও নাইমের টি শার্টের সামনের দিকটা ও রুমাল লালায় ভিজেছে, তা ভালোই বোঝা যাচ্ছে। বড় কয়েকটা ছবি তুলে নিলাম। এবার মিহির কাছে ওদের একবারের মতো মাফ করলো।
এমনিতে এই রোদ্দুরে দাঁড়িয়ে থেকে ওরা যে কষ্ট পেয়েছে তা কম না। তাছাড়া ওরা আমার বন্ধু, ওরা আমাকে নিয়ে একটু মজা করতেই পারে। না, পারে না। ওরা তোমাকে নিয়ে কোনো প্রকার মজা করতে পারবে না, কেউই না। আমি তোমাকে এখানে রোদ্দুরে দাঁড় করিয়ে রেখে গেছি, ওরা তোমাকে সাহায্য করার পরিবর্তে তোমাকে নিয়ে ইয়ার্কি মারছে। এটা আমি মেনে নিব না। নাইমের সামনে গিয়ে ওর টি শার্ট ধরে সোজা করে দাঁড় করালো। তুই আমার জানকে নিয়ে হাসাহাসি করেছিস, তোকে আমি এমন শাস্তি দিব যে। আমি দেখলাম নাইম লাইন খারাপ, দ্রুত মিহির কাছে গিয়ে নাইমের থেকে ওকে দূরে সরিয়ে, এই কি করছো? নাইম না তোমার বড় ভাই, ওরও একটা মান সম্মান আছে কলেজে, তুমি সকলের সামনে ওকে অপমান করতে পারো না। ওকে। মিকি হকি স্টিকটা নিয়ে হাঁটতে শুরু করলো, আর এই সবগুলো আমার পেছনে পেছনে। মিহি গিয়ে একটা গাছের তলায় বসলো, আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, বাকি সবাই সামনে দাঁড়িয়ে আছে। সবাই কান ধরে উদ্বোস শুরু করে দে, 500 বার উদ্বোস দিয়ে তবেই তোরা যেতে পারবি। মিহি বোন আমার, আজকে মতো মাফ করে দে। জীবনে আর মেঘকে দিয়ে হাসাহাসি করব না, দরকার হলে ওর সাথে কথাই বলবো না। আর আমি চুপ কর, মিহি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাচ্ছে তো, কি করবি তুই? চুপ করে থাক, না হলে তোকে ওদের মতো। না না, আমি চুপ করেই থাকছি, আপন ভালো পাগলেও বোঝে। কি হলো, শুরু করছিস না কেন তোরা? আমার কথা শুনতে পাসনি? সবাই শুরু করলো কান ধরে উঠবস, 100 এর মতো দিয়ে সবগুলোর অবস্থা খারাপ। ওরা আমার দিকে করুণ চোখে তাকালো, আমি বুঝতে পারলাম ওদের আর হচ্ছে না। আমি মিহির কাছে বলছিলাম কি, ওদের এবারের মতো মাফ করে দাও, দেখতেই পাচ্ছ ওদের অবস্থা। তোর খুব ঠেকছে ওদের জন্য না? ওই সবাই উঠে হয়, নাইম বাদে। ল আর তুই ওই রোদ্দুরে গিয়ে শুরু কর উদ্বোস দেওয়া। পুরো গুনে গুনে 600 বার দিবি, একবার কম দিলে 100 বার যোগ হবে। আমি মিহির কথা শুনে তো অজ্ঞান হয়ে যাই, এমন অবস্থা। বলে কি এই, শোনো রাগ করো না, দেখো। যা বললাম তাই কর, কি না হলে মেরে হাতটা ভেঙে ফেলবো। মিকি হকি স্টিকটা নিয়ে উঠে দাঁড়িয়ে বললো। আমি ভয়ে ভয়ে রোদ্রে গিয়ে দাঁড়ালাম, চারপাশে তাকে দেখছি সবাই মজা নিচ্ছে। ওই নবাবের পোলা, দাঁড়িয়েছিস কেন? শুরু কর। মিহি এবারের মতো মাফ করে দাও। না তো, মাপ নেই, যা করতে বলছি কর। আমি উঠবস শুরু করলাম, লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। আমি আগে থেকে এক্সারসাইজ করতাম, তাই বেশি একটা কষ্ট হচ্ছে না। এক এক করে 300 বার দিলাম, পা যেন ব্যথায় ছিঁড়ে পড়ছে, অসহ্য যন্ত্রণা করছে হাঁটুতে। তারপর অতি কষ্টে নিচের দিকে তাকিয়ে উঠবস করেই যাচ্ছি। চারপাশ থেকে আসা হাসির আওয়াজ কানে আসছে, চোখে জল জমা হচ্ছে, যে কোনো মুহূর্তে চোখের বাঁধ ভেঙে যেতে পারে। জীবনে কখনো এরকম লজ্জার সম্মুখীন হতে হয়নি। একটু পরে চোখের বাঁধ ভেঙে গেল, এখন খুব কষ্ট হচ্ছে উঠবস করতে, হাত পা কাঁপছে। পর মুহূর্তে কেউ এসে আমাকে জাপটে ধরলো, আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, তার ধাক্কায় পড়ে গেলাম এবং সে আমার উপরে। আমি এই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে দেখি, এক ঝটকায় তাকে আমার উপর থেকে নামিয়ে নিলাম। তারপর অনেক কষ্ট উঠে দাঁড়ালাম, দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। কোনো মতো নিজেকে সামনে সোজা হয়ে দাঁড়ালাম, সামনে এগোনোর জন্য পা বাড়তে উপর হয়ে পড়ে গেলাম। পায়ে কোনো বল পাচ্ছে না, নিয়ে দৌড়ে আসলো আমার কাছে, আমাকে ধরে ওঠানোর চেষ্টা করতে লাগলো। আমি আবার তাকে আমার থেকে দূরে সরে দিলাম। শোনা প্লিজ, মাফ করে দাও, আর কখনো এমন করব না, আর কখনো তোমার উপর রাগ করব না, প্লিজ। আই এম সরি ফর এভরিথিং, প্লিজ জান। এসব বলছে আর মাপ চাইছে, আর বারবার আমার কাছে আসতে চাইছে। আমি ওকে আমার থেকে দূরে সরে দিচ্ছি, এর উপর খুব মায়া রাগ হচ্ছে। আবার উঠে দাঁড়ালাম, আবার হাঁটতে লাগলাম। এই পর্যন্ত থেকে বারবার ডাকছে, সরি বলছে। কয়েক পা এগোনোর পর পা যেন আর চলছে না, হাঁটু করে বসে পড়লাম। এবার দৌড়ে এসে আমাকে পেছন থেকে জোরে ধরলো, আমি আবার দাঁড়িয়ে গেলাম। মেয়েকে সারে অনেক কষ্টে গেটে পৌঁছলাম। মেঘ প্লিজ, আমাকে মাফ করে দাও মেঘ। মেয়ে পেছন থেকে চিৎকার করে আমাকে ডাকছে এবং সরি বলছে। আমি সব শুনেও কিছু বলছি না, আজ মেয়ের ওপর খুব রাগ হচ্ছে। একটা রিক্সা নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে একটু আগের ঘটনা মনে করছি, কিছুতেই মেনে নিতে পারছে না। মেয়ের সাথে এমন করবে আমার সাথে, ক্যাম্পাসের সকলের সামনে এভাবে অপমান করছে। রিক্সায় বসে কেন যেন আমার খুব ঠান্ডা লাগছে, তারপর প্রচণ্ড মাথায় ব্যথা করছে। 600 বার কান ধরা কি সহজ কথা? কিছুক্ষণ পর রিক্সা বাসের সামনে এসে থামলো। ভাড়া মিটিয়ে বাসের দিকে আসলাম, কলিং বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না। দরজা ধাক্কা দিলাম, নিচ থেকে একটা শব্দ আসলো। নিচে তাকে দেখি দরজায় তালা মারা। দরজায় হেলান দিয়ে বসে পড়লাম, প্রচণ্ড শীত করছে, তাতে শরীর কাঁপছে, বেশ বুঝতে পারছি জ্বর আসছে, তাতে মাথা ব্যথা তো আসেই। একটু বাদাই জ্ঞান হারিয়ে এক পাশে পড়ে গেলাম, এরপর কিছু মনে নেই। আমি চলে আসার পর মেয়ে ক্যাম্পাসে দাঁড়িয়ে কাঁদছে। নাইম আমার অবস্থা দেখে রেগে গেছে, মেয়ের কাছে গিয়ে ঠাস ঠাস করে 2 গালে ধরে চর মেরে দিল। আজকে তোর জন্য ছেলেটার এই অবস্থা। নেহাতি তোকে খুব ভালোবাসে, তাই বলে তোকে কিছু বলেনি। ওর জায়গায় অন্য ছেলে হলে তোকে মেরে। ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দে।
আমার কাছে মাপ চেয়ে কী হবে? যাকে বিনা দোষে এত বড় শাস্তি দিলি তার কাছে মাপ চাস? মাপ করলে তো ভালো, না হলে নিজের দোষেই মেঘের ভালোবাসা হারাবি। ওই তোরা আয় দেখি, মেঘ কই গেল? ওর অবস্থা বেশি একটা ভালো না। নাইম সবাইকে নিয়ে আমার উদ্দেশ্যে আসতে শুরু করলো। ভাই আমাকে নিয়ে চল তোদের সাথে, আমিও যাব। তোর যে কাজ নেই, এমনিতেই বিনা কারণে ওকে সকলের সামনে এভাবে অপমান করলি। তুই ওর সামনে গেলে ও উত্তেজিত হয়ে পড়বে, পরে বড় কোনো সমস্যা হবে। তুই বাসায় যা। কথাগুলো বলে ওরা সবাই চলে আসলো আমাকে খুঁজতে। জ্ঞান ফিরতে আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। কী হয়েছিল সব মনে করার চেষ্টা করলাম। সব কিছু মনে করতে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু মিহির উপর আর রাগ করলাম না। আমি বুঝতে পারছি মিহি ওর রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই এমন করছে। একটু বাদে এক এক করে আমার ফ্যামিলির সবাই দেখা করতে আসলো। তারা চলে যাওয়ার পর বন্ধু আসলো। যাকে খুঁজছি তার কোনো নামগন্ধও নেই। বন্ধুরা সবাই আমাকে মনমরা হয়ে থাকতে দেখে হাসানোর চেষ্টা করছে। আমি নাইমকে থাকতে বলে সবাইকে বাইরে যেতে বললাম। ওরা আমার কথা মতো বাইরে চলে গেল। মিহি আসেনি আমাকে দেখতে। নাইম আমার কথা শুনে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলো। রে কথা বলিস না কেন?